উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা বর্ব নয়। আমরা কোথায় যাচ্ছি? তৌসিফের পায়ে শুকনো ক্ষততে লোশন লাগাতে লাগাতে প্রশ্নটা করল পৌষ। কতটা শুকালেও দাগ যাচ্ছে না, তার মধ্যে তৌসিফ প্রচুর খুঁতখুঁতে স্বভাবের। দাগ নিয়ে খুব চিন্তিত, কাজ দিয়ে কাটা দাগ সহজেও যায় না। ডার্মাটোলজিস্ট দেখিয়ে এই লোশন আনানো হয়েছে দাগ যাওয়ার জন্য। পৌষ পা ছেড়ে পিঠের দাগের দিকে এগিয়ে এলো। তৌসিফ উত্তর দিল, অস্ট্রেলিয়া। পৌষের মাঝে কোনো উত্তেজনার দেখা মিলল না। তৌসিফ এতে খানিকটা অবাকই হলো। এমনটা হওয়ার কথা না। পৌষ হচ্ছে চঞ্চলা এক প্রাণ। তার তো ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই খুশিতে লাফানো উচিত। তৌসিফের গলা চড়িয়ে শপিংয়ের বায়না করার কথা ছিল, কিন্তু এমন কিছু হচ্ছে না, বরং মনে হচ্ছে খানিকটা বিরক্ত ও। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে টানে, হাতের উল্টো পিঠে চুমু দিয়ে জিজ্ঞেস করে নরম স্বরে, মন খারাপ? না তো। চোখ দুটো পিটপিট করে পৌষ। তৌসিফ ওকে চেনে জানে, পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে হানি? আরেন্ট ইউ হ্যাপি? এত দূরে গিয়ে কি হবে? হানিমুন পাওনা আমার এখনো যায়নি। ঝামেলা কাল সব মিটে যাচ্ছে, তাই এই সপ্তাহের শেষের দিন যাচ্ছি। তোমার পাসপোর্ট রেডি? সপ্তাহ হয়ে গিয়েছে, হানিমুনে গিয়ে কি হবে? ব্রো কুচকে জিজ্ঞেস করলো পৌষ। তৌসিফ হেসে ফেলল, বইয়ের কাল দুটো টেনে কপালে আদরের সহিত হাত বুলাই। আজ অনেকদিন পর তৌসিফ তার চিরাচারিত তুতনির চুমুটা দিয়ে বলল, তোমাকে নিয়ে আমার আজীবন হানিমুন হবে পৌষরাত। দেশেই থাকি, সিলেট যাই চা বাগানে, ওখানে গিয়ে চা পাতা আনবনি। না হয় চলুন কক্সবাজার যাই, শুটকি আনবো এত এত, আপনাকে ভর্তা বানিয়ে খাওয়াবো। তৌসিফ এবার একটানে বুকের ওপরে টেনে নিল ওকে, কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা যাব। অস্ট্রেলিয়া ক্যান্সেল? হুম, বললাম না হানিমুন করব। টাকা এতই বেশি আপনার, দান করে দিন, কি দরকার যাওয়ার, ভালো লাগে না। পৌষ মুখে বিড়িতিস না। তৌসিফ বুঝেও না বোঝার মতো আচরণ করে, নিজের সাথে জড়িয়ে ধরে বলে, গেলে ভালোই লাগবে। এখন ওখানে স্নোফল হচ্ছে, ইউ উইল লাভ ইট হানি। পৌষটা ততটা হেলে তুলে দেখা গেল না, সে বুকে চেপে রইল। তৌসিফ ওর চুলে হাত বুলাই শান্ত স্বরে বলে, চুলগুলো ঝরঝরে হয়েছে, আবার শ্যাম্পুটা কাজ করেছে তাহলে? এরপর থেকে চুলের যত্ন আমি একদমই সহ্য করব না, অযত্ন। হানি। তৌসিফ চুল ছেড়ে গালে হাত বোলাই, এই দফায় বলে, খাওয়া দাওয়ায় অমনোযোগী তুমি হানি। এই খাই তো, আজ ডিম খেয়েছি কুসুম সারা। ফটাফট উত্তর করলো। তৌসিফ কুচকে জিজ্ঞেস করলো, কুসুম সারা? ফ্যাট তো, তাতে কি? বলতে গিয়েও থেমে গেল তৌসিফ। নিশ্চিত ডক্টর পরামর্শ দিয়েছে ফ্যাট কাট আউট করার জন্য? এজন্য উঠে পড়ে লেগেছে পৌষ। তৌসিফ খেয়াল করেছিল রাতে খাওয়ার সময়ও গরুর ভুনাটা পৌষ খায়নি। হাজার বলেও খাওয়ানো যাচ্ছিল না। যেই তৌসিফ নিজের প্লেট থেকে তুলে দিল, তখন গিয়ে খেলো। এমনি সবাই খাবার তুলে দিলে পৌষ যতটা খুশি হয়, আজ তা হয়নি। তৌসিফ চট করে ধরে ফেলে সবকিছু। এখনই সঠিক সময় পৌষকে বোঝানো। তাই বুকে থাকা পৌষকে নিয়ে উঠে বসে তৌসিফ। সোনালি রঙের লাইটগুলো জ্বলে উঠে সুইচ চাপতেই ঝলমলিয়ে ওঠে তৌসিফের বিলাসবহুল মাস্টার বেডরুম। পৌষের দিকে তাকিয়ে বলে, কি হলো? তৌসিফ পৌষের দুই হাত ধরে। এই প্রথম দৃঢ়কণ্ঠে চোখে চোখ রেখে তৌসিফ বলে, তখন বিকেলে আমি কিছুই বলতে পারিনি পৌষরাত। এর মানে এটা না যে আমি তোমার কাছে জবাবদিহি চাইবো না। আমার অনুমতি ছাড়া কিভাবে বাইরে যাও তুমি, তাও আমাদের পার্সোনাল ব্যাপারে? মাথাটা সহসা নামিয়ে নিল পৌষ। বুকটা সমান্তরের ছন্দপতন ঘটিয়ে এলোমেলো ছুটেছে। তৌসিফ বুঝল ভয় পাওয়াতে চায় না সে, কিন্তু একেবারে নরম স্বরে আবার পৌষ বুঝবে না। হাতে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় জিজ্ঞেস করতে গড়গড় করে পৌষ বলে উঠল, আমি ভেবেছিলাম আমার কোনো সমস্যা আছে, তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আপনি তো বাবু চাইছিলেন, তাই আমিও পিল খাই না, কিন্তু তবুও। কি বলেছে তুমি পিল খাও না? গভীর অথচ তীক্ষ্ণ প্রশ্ন। পৌষ আমতামতা করে বলে, খাই না তো। আমি খাওয়াই তো রোজ সকালে দুধের সাথে। পৌষ যেন আকাশ থেকে পড়ল। ও তো পিল ছেড়েছে যবে প্রথম তৌসিফ বাঁচার কথা বলেছিল। তৌসিফকে খুশি রাখতে সদা গতিশীল পৌষ। যেহেতু তৌসিফ খাওয়াবেই, তাহলে পৌষকে কেন বলেছিল বাবুর কথা? প্রশ্নটা অবশ্য করা লাগলো না। তৌসিফ নিজ থেকেই বলল, তোমাকে বাবুর কথা বলেছিলাম যাতে তুমি নিজেকে প্রস্তুত রাখো পৌষরাত, আর কিছুই না। আমার যদিও অতই তাড়াহুড়ো থাকতো, তাহলে আমি নিজ থেকে কনসালটেটে পরামর্শ চেতাম। তোমার শরীর দেখেছ, একে তো আয়োডিন ডিফিসিয়েন্সি, তার মধ্যে আবার গেল ডেঙ্গু। আমি বউ মেরে বাচ্চা নিব পৌষরাত? আমার সেন্স নেই, বিবেক নেই আমার? তুমি কোন সাহসে আজ ডাক্তারের কাছে গেলে? হাত লুকিয়ে আছো কেন? হাত সামনে আনো। সূচের খোঁচা ইচ্ছে করে খেয়েছ, এখন হাত নাড়াতে পারো না? বলে হাতটা টেনে ধরে তৌসিফ। পৌষ পুপিয়ে কেঁদে ওঠে। তৌসিফ হাত ছাড়ে না। না নরম করে আচরণ। কত বড় সাহস, একা একা গিয়ে টেস্ট করাই ও। পৌষ মিনমিন করে হাত ছাড়াতে চাইলেও তৌসিফ ছাড়ে না। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলে, ছাড়ুন না, হাতে ব্যথা পাইতে। তখন পাওনি? আমি বলতে বলতে হু হু করে কেঁদে উঠল।
সেকেন্ডের ব্যবধানে তৌসিফের বুকটাই ঠাই হলো, কিন্তু কণ্ঠ শক্তই থাকলো। পৌষ বুকে নাক ঘেঁষে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিন না, আর যাব না। যাওয়ার আগে মনে পড়েনি, আমি শুধু আপনাকে খুশি করতে চেয়েছিলাম। আমি তোমাকে নিয়েই খুশি পৌষরাত, প্লিজ আমার কষ্ট বাড়িও না। পৌষ চুপ করে রইল। তৌসিফ শক্ত হাতে ওকে বুক থেকে তুলে বলল, আমি তোমার নারী নক্ষত্র চিনেছি পৌষরাত, আমার উপরে যাওয়ার চেষ্টা করো না। পৌষ মাথাটা নামিয়ে রাখলো। এই ভয়টাও তৌসিফকে পায়। তৌসিফ ওর থুতনি ধরে মুখটা তুলে বলল, এই ভুল যাতে আর না হয়, মনে থাকবে? হুম, ঠিক করে বলো, মনে থাকবে। তৌসিফ ওকে ছেড়ে উঠে গেল। পৌষ আটকে রাখা শ্বাস ত্যাগ করলো। নজর দেয় তৌসিফের দিকে। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়েছে সে। পৌষের চোখ দুটো ভরে ওঠে। তৌসিফ এত কেন রাগ দেখাচ্ছে? সে কি বাচ্চা চায় না? একবার না বরং কয়েকবার চেয়েছে। পৌষ কিভাবে বুঝতো ওটা কোনরূপ চাওয়া ছিল? তার মাথায় তো অত গভীর ভাবনা ঢোকে না। ধপ করে মাথাটা বালিশে দিয়ে রাখেও। যাবে না তৌসিফের কাছে? এত রাগ কেন দেখাচ্ছে? কি বা এমন করলো পৌষ? মাথাটা বালিশে দিলেও তেমন একটা শান্তি পাওয়া গেল না। পৌষ উঠে দাঁড়ালো। ভয় লাগছে তার তৌসিফের কাছে যেতে। বিয়ের পর ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আছে তার। ঢোক গেল পৌষ। হাত টিপে টিপে রুম থেকে বের হয়ে নেওয়া মাত্রই বারান্দা থেকে গম্ভীর কণ্ঠে শোনা গেল, সাইড টেবিলে ব্রেড রোল রাখা আছে ঢেকে। পৌষ অসহায় অনুভব করলো। তৌসিফ তাহলে ভেবেছে পৌষের ক্ষুধা লেগেছে। পা ঘুরিয়ে এই দফায় বারান্দায় যায় ও। তৌসিফ তখন দূরে তাকিয়ে আকাশে সিগারেটের ধোঁয়া উড়োচ্ছে। পৌষ নিজেও তাকালো। ঘন কালো কুচকুচে চারিপাশ। পুকুরটায় আবারও কচুরি পানায় জমা হয়েছে। পাশে ইট পাথর দিয়ে কাজ চলছে। এই দিক দিয়েই বাজার, মেইন রোডের রাস্তা। ব্রো উঁচু করে পৌষ ভাবে কতদিন বারান্দায় আসে না ও। বেশ ভালোই দিন হলো পৌষ এখানে আসে না, তাই হয়তো এই কাজ ধরার ব্যাপারটা দেখেনি ও। এখানকার গাছগুলো কি তাহলে কেটে ফেলবে? পৌষ ভাবুক হয়। আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে তৌসিফকে। তৌসিফ মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে বাতাসে। ঠান্ডা বাতাস বইছে তখন। পৌষের লোম দাঁড়িয়ে গেল। তৌসিফের সাথে আরেকটু লেগে যায় ও। খুব খুব কাশির শব্দ হতেই সিগারেটটা অ্যাশটাতে পিছে ফেলে তৌসিফ। যথাসম্ভব কাশি চেপে পৌষ চার তরুণ চোখ দুটো লাল হয়ে ওঠে ক্রমশ। তৌসিফের বুকের দিকে আরেকটু চেপে ধরে পিঠের ঠোঁট ছুঁয়াতেই তৌসিফ বলে, ভেতরে যাও। হুম, ঠান্ডা লাগবে, লাগুক। তৌসিফ ফিরে দাঁড়িয়ে বুকের মাঝে নিল পৌষকে। চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে বাঁকা হাসলো। এতটুকু ছিল পৌষের ভাষায় বউকে হাতের মুঠে রাখার টোটকা, যা তৌসিফ খুব নিদারুণভাবে করেছে। তৌসিফ সফলও বটে। এখন সময় বউকে আতরে আতরে আহ্লাদি করা। ভয়ে বুকেই বুক লুকিয়ে আছে। তৌসিফ ঠান্ডা স্বরে বলে, শীত লাগছে না? না তো। এত বাতাস তবুও লাগছে না? হুম, কারণ আপনি আছেন না। তাহলে আরেকটু উষ্ণতাতেই। বুক থেকে মুখটা তুলে যেই না কিছু বলবে অমনি তৌসিফ ওকে পাচা খুলে তুলে রুমে ঢুকে বিছানায় সযত্নে ওকে রেখে নিজের পাশে এলো। পৌষের দৃষ্টি এলোমেলো তখন। তৌসিফের গাঢ় চোখের চাহনি তার আবদার জাহির করে বারংবার। পৌষ সেই দৃষ্টিতে বোধারা হয়। বাকশক্তি গ্রাস পায় তার। হিম হওয়া শরীরটা তখন অগ্নিতাপে ধীরে ধীরে উষ্ণ হয়। গভীরভাবে যখন দুজন মিশে যায় তখন প্রকৃতি নাটকীয়ভাবে আবহাওয়ার প্রতিকূলতা বৃদ্ধি করে। বাতাস আরেকটু শীতল হয়। তৌসিফ ঠিক ততটাই উষ্ণ ছড়ালো পৌষের মাঝে। আবেগে গা ভাসায় পৌষ। ভুলে যায় কিছুক্ষণ পূর্বে স্বামীর হুমকি ধুমকি। মিনুকে এখানে নিয়ে আসি। এই নিয়ে পঞ্চমবার সোহা মেহেদিকে বলল কথাটা। মেহেদি প্রথম দিন ভেবেছিল বললেও পরের বার আর কিছুই বলবে না। হুহা কোনোটাই না। সোহা উত্তর না পেয়ে পুনরায় বলে, মেহেদি আপনি শুনছেন? মিনুকে আনার কথা ছিল তো। মেহেদি তখন কিছু খাতা দেখছে। সোহা উত্তরটা না পেয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মেহেদির জন্য চা এনে টেবিলে দিতেই মুচকি হাসলো ও। সোহা আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, হেল্প করবো? আরে না, হয়ে গেল তো বলে। সোহা ভাবলো কাজটা শেষ হলে বলবে আজ মেহেদির মন ভালো। সকালে সোহার চুলের ফুলের মালা পেঁচিয়ে সে মাফ চেয়েছে। সোহার মনে কথাটা যদিও এখনও গেঁথে আছে, তবুও মৌখিক মাপ সে করেছে। মেহেদি যতক্ষণ খাতা দেখল সোহা পাশে বসে রইল। একবার গিয়ে শাশুড়িকে দেখে আসছে। তার কোমরে ব্যথা সারেনি এখনো। অনেকটা সময় পর মেহেদির খাতা দেখা শেষ হতেই সবগুলো গোছালো। বিছানা ঝাড়তে ঝাড়তে সোহা বলল, এসে পড়ুন, গোছানো শেষ। মেহেদির বাবা মাকে দেখে দরজা লকটা চেক দিয়ে এলো। চোর বাড়েছে ইদানিং। মেহেদি বিছানায় উঠতেই সোহা পা তুলে বসে। মেহেদি লাইট নিভিয়ে কাছে টানতেই সোহা বলে, বললেন না? মেহেদি ওর হাতটা নিচে বুকে রেখে বলে, কি বলবো সোহারানীকে? মিনুকে আনার কথা। ঘুমাবে আসো বলে বুকে টেনে নিল। সোহা কথা বলার চেষ্টা করেও পারল না। মেহেদি এড়িয়ে যাচ্ছে কথাটা বারবার। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুটো হাঁচি দিল পৌষ। বুকের মাঝখানে চেপে ধরল তক্ষুনি। হাঁচের দাপুটে ব্যথা হচ্ছে বুক। তৌসিফ তখন গরম পানি হাতে নিয়ে এলো। পৌষকে জড়িয়ে জোর করা লাগলো না পানিটুকু খেতে। তৌসিফ ভাবলো ধমক লাগবে একটা। ঝাপটা ঘোরালেই গরম পানি আসে। তবুও এই মেয়ে তেরামি। গরম পানি দিয়ে গোসল করলে নাকি গোসল লাগে না? কি আশ্চর্য কথাবার্তা। পানি খেয়েই পৌষ কাঁপতে কাঁপতে বলে, ক্ষুধা।
তৌসিফ শুনতে পেল গুড়গুড় শব্দ হচ্ছে বউয়ের পেটে। রোলগুলো নিয়ে নিজেও কম্বলের নিচে ঢুকে পৌষের মুখে তুলে দিল। গরম করে এনেছে মাত্র আবার। তৌসিফ নিজেও মুখে তুলে সঙ্গদোষে লোহা ভাসে। তৌসিফ এটা হাড়ে হাড়ে টের পায়। যে তৌসিফ খাওয়া নিয়ে এতটা কনসার্ন ছিল, সে কিনা এই দিন দাহরে এমন হাবিজাবি খাচ্ছে। পৌষ তৌসিফকে খেতে দেখে খুশি হলো। উঁচু করে ঢেকুর তুলে বলল, সস দেই? তৌসিফ মলিন চোখে তাকালো। পৌষ নিজে সস দিতে দিতে বলল, এই সস কিন্তু আমি বানিয়েছি, একদম হোমমেড, যেমন আমি। তৌসিফ পলকহীন তাকিয়ে রইল। একটু আগে কাকে ধমকালো, কাকে উচ্চস্বরে শাসালো, কাকেই বা এত কথা শোনালো বিনা দোষে? এই মেয়ে দিব্যি তৌসিফের নাওটা এখনো। তৌসিফ পাশ থেকে টিস্যু পেপার দিয়ে পৌষের মুখ মুছে দিতে দিতে বলল, সকালে খবর দেখবে, ভালো একটা হেডলাইন পাবে তাতে। পৌষ গোটা গোটা চোখে তাকিয়ে রইল। তৌসিফ চোখে হাসলো। কাল বড় একটা ঝামেলার সমাপ্তি হবে। হাতে পায়ে মোজা পরে মোটা একটা সোয়েটার পরা সত্ত্বেও ঠান্ডায় যেন পৌষ তাতে তাতে লেগে যাচ্ছে। এয়ারপোর্টে নামা মাত্রই পৌষের শরীর অচল হয়েছে। প্লেনে ভয়াবহ এক অভিজ্ঞতা হলো ওর। বমি করেছে 3 বার। ফ্লাই করার সময় যখন প্রথম ধাপে বমিটা হলো, তখন তৌসিফ বেচারা প্রতিপক্ষ থেকে নিজেকে বাঁচাতে সময় পায়নি। হুটহাট করে যেন বমির দৃশ্যটা হলো। পৌষ হয়তো নিজেও বুঝতে পারেনি এমন কিছু হবে। তৌসিফ খুঁতখুঁতে করা পুরুষ, সে না কুচকালো না। বমির টক গন্ধেও তার যেমন নিজের বমি পাওয়ার কথা, সেখানে কিনা তৌসিফ ছিল বিচলিত। ততক্ষণে পৌষকে ধরবে এতটাই মগ্ন ছিল ও। দ্বিতীয় দফায় প্লেনে একবার ঝাঁকি খেলো, তখন পৌষ তালিয়ে দিল, যদিও ততটা না। তৃতীয় বমি হলো ল্যান্ডিংয়ের সময়। শরীর কাইল হলেও সদা সচেষ্ট ছিল পৌষ তার জামাইয়ের টাকা ওসুল করাতে। এই যেমন প্লেনে যতবার খাবার সার্ভ করা হয়েছে, ততবারই একটা জায়গায় দুটো নিয়েছে ও। তৌসিফ যা খাবে না তা সহ নিয়েছে। নিজের ব্যাগে যতটা পেরেছে শুকনো খাবার ভরেছে। মাঝে চকলেট সার্ভ করা হয়েছে। পৌষ দুটো নিয়ে আবারও ডেকে দিল দুটো। তৌসিফ না পেরে একবার চাপা সরে ধমকালেও পৌষ দ্বিতীয় বেগে বলে ওঠে, লাখ টাকা শোধ আমি তুলবো না। আমি তো পারলে এদের দিয়ে হাত পাও টিপিয়ে নিতাম। আশ্চর্য, আমার আর বমি কেন আসছে না? ওরা পরিষ্কার করবে, টাকা উসুল করে যাব। আমার জামাই হলো হালাল টাকা। তৌসিফের এহেন পাগলামি দেখে বিরক্ত হয় না, তার ভালো লাগে সবটা। এই দুষ্টু পাখি কতক্ষণই বা টই টই করবে, একটু পরেই ক্লান্ত হয়ে যাবে। তৌসিফ তখন অতীত থেকে ঘুরে এসে একটু একটু। প্রিয়াসী অবশ্য এসবে কোনোরূপ পাত্তা দিত না। 2 মাস অন্তর তাদের একটা করে ট্রিপ দেওয়া হতো। প্রতি মাসে তাকে স্বর্ণ দেওয়া হতো। মূলত প্রিয়াসী ছিল বিলাসিতা প্রিয়। তৌসিফও 2 হাতে খুলে উজাড় করে দিয়েছিল। নিজের সবটা ভালোবাসা দিয়ে ফেলেছিল। হাজার চেয়েও ছোট্ট একটা তৌসিফও পায়নি। হয়তো ভাগ্য ছিল এই দুর্দান্ত পৌষরাত, যার ঐরসে আসবে তৌসিফের সন্তান। আপাতত তৌসিফের এক বাহুর ভাঁজে পৌষের এক হাত ঢোকানো। তৌসিফ অন্য হাতে ফোনে কাউকে কল দিচ্ছে। পৌষ পরপর দুটো হাঁচি দেওয়া মাত্রই তৌসিফ ওকে টেনে নিল কাছে। নিজের পরনে থাকা জ্যাকেটের জিপ একটানে খুলে পৌষের মাথাটা নিল সেখানে। উষ্ণ তপ্ত একখানা বুক, শক্ত অথচ অতি কোমল পৌষের জন্য। পৌষ নাক টেনে শ্বাস নিল। তৌসিফের ঘ্রাণ তখন পৌষের নাসারন্ধ্র ভেদ করে হৃৎপিণ্ড দাপিয়ে বেড়াচ্ছে। পৌষ ওকে ওভাবে নিয়ে গভীর কণ্ঠে বলল, কাম ফাস্ট। ওপর পাশের ব্যক্তির কথা শোনা গেল না। পৌষ কাঁপতে কাঁপতে বলল, কে আসবে নিতে? এখানে কেউ চেনা আছে আপনার? তৌসিফ বইয়ের লাল হয়ে আসা নাকটা টেনে ধরে। বরফের মতো ঠান্ডা সেটা। তৌসিফ চোখে আলতো চুমু দিল তাতে। তৌসিফ সরে যেতে ওকে টেনে কাছে নেয় ও। পৌষ কপাট রাগ দেখিয়ে বলল, এখানে কত মানুষ। ইটস অস্ট্রেলিয়া হানি, তাতে কি? লজ্জা শরম ভুলে গুলিয়ে খেয়ে ফেললেন আপনি। যার যার হক বুঝে নিতে হয়। শুনেছি বুড়োরা বউ আদর করে বেশি। জলমলে গ্লোয়িং তৌসিফের মুখটায় আচমকায় আধার ঠেয়ে গেল। সুন্দর ঠোঁটটায় থাকা হাসিটুকুও যেন গিলে ফেলল ও। হুশ অবাক হয়ে সেকেন্ডের ব্যবধানে তৌসিফের পরিবর্তন দেখে অবাক হতে কিও যেন হলো না। জামাই তার এসব নিয়ে খুবই সচেতন। পৌষ হাত উঁচু করে তৌসিফের গালের দাড়িতে রেখে হেসে দিয়ে বলল, মাপ চাইছি ভাই। আপনি জুয়ান, আমি বুড়ি। কুড়িতে এমনিতেই মেয়েরা বুড়ি। আমার তো 20 পার হয়েছে। তৌসিফের আধার সরল না। পৌষ হাসতে হাসতে লুটিয়ে পড়ে বুকে। তৌসিফ এক হাত ধরে ওদের সামনে থামা গাড়ি উঠালো। পৌষ তৌসিফের গা ঘেঁষে বসে একদম। তৌসিফ মানুষটা গরম গরম। আশেপাশে প্রচুর ঠান্ডা বাতাস বইছে তার। সুন্দর রাস্তা দেখে পৌষ অবাক চোখে তাকিয়ে রইল। বাড়িঘর খুব কম এখানে, মাঝে শুধু গাছপালা। রাস্তাটাও ফাঁকাই বলা চলে। মাঝের মধ্যে 2-1টা গাড়ি যাচ্ছে। তৌসিফের বাহুবন্ধনে থেকে এতটুকুই দেখে পৌষ। হোটেলে পৌঁছাতে পৌষ অবাক হয়ে তাকিয়ে রয়। এটা মূলত তার কাছে হোটেল লাগছে না, আলিশান বাড়ি বলা চলে। 4 নম্বর ফ্লোরে লিফট থামতেই পৌষ দেখল কিচেন সহ একটা রুমের বিশাল জায়গা। বাথরুম থেকে দুটো ঢোক গিলল ও। কাচের গ্লাসের বাইরে দৃষ্টি দিয়ে আরেক দফা অবাক হলো পৌষ। চোখ জড়ানো এক সুন্দর দৃশ্য। সময়টা রাত হওয়াতে আগুন জ্বালিয়ে কেউ কেউ ড্রিঙ্কস করছে।
খাওয়া দাওয়া চলছে। তৌসিফ গায়ে কোট খুলতে খুলতে বলল, হানি। হুম। অমনোযোগী উত্তরে তৌসিফ এগিয়ে এলো জুতা খুলে দিতে। বলতে পৌষ ওর দিকে ফিরে পিট পিট করে তাকিয়ে বসে জুতা খুলতে খুলতে বলে, হানিমুনে বউ দিয়ে কেউ কাজ করায়? আমার বউ করে, জামাই করাই। বাইরে কি দেখছিলে আমার তোতা পাখি? ওখানে পার্টি হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরাও ইনভাইটেড, হোটেলের তরফ থেকে এটা। পৌষ একটা জুতা খুলে লাফিয়ে ওঠে, ঝলমলে গলায় বলে, চলুন তাহলে। তৌসিফ এক প্রো উঁচু করে বলল, হোয়াই? পাগল আপনি, দাওয়াত দিল যাব না? ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, রাতে ওখানে খেলাম, তাহলে টাকা বাঁচলো তো নাকি? এখানে আর খাবো না। তৌসিফ নাক কুঁচকে হাসল। পৌষ এইদিকে দিয়ে তাকিয়ে রইল। এভাবে তৌসিফ যখন হাসে তখন তাকে মারাত্মক লাগে। পৌষ অবাক হয়ে তখন সেই হাসি গিলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এই পুরুষ এত সুন্দর কেন? কোন কপাল পরিয়ে একে ছেড়ে গেল? তার কি মন চায় না এই হাসি আজ অর্মভর তাকিয়ে দেখতে? তার কি বুকে উত্তাল প্রেমী ঢেউ উঠত না এই হাসি দেখে? পৌষ তো পাগল বনে যায়। তার আত্মাটা কেমন ছলকে ওঠে। বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয়। মন চায় সেই অনুভূতি পুষে রেখে দিতে। বড়ই সুন্দর এক অনুভূতি, প্রেমময় অনুভূতি। চোখমুখ উল্টে তারা হয়ে শুয়ে আছে পৌষ। তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করছে। যদি এখান থেকে পালিয়ে যায় তখন তৌসিফ চমকাবে। ভাবে অচেনা জায়গায় পৌষ কোথায় বা গেল। তখন সে ভাঙ্গা হারিকেন দিয়ে বউ খুঁজবে। পৌষ আবার চালাক, চতুরতা তার হাঁটি হাঁটিতে ভরপুর। পৌষ লুকাবে বিশাল বড় এই আলমারির পেছনে। তৌসিফ যখন বউ খুঁজতে খুঁজতে পাগল হবে তখন ফ্রিজে থাকা দামি দামি ফলগুলো খাবে আর টিভি ছেড়ে মন মতো একটা জাপানিজ কার্টুন দেখবে। বিষয়টা মন্দ না, করাই যায়। এতটুকু শাস্তি তো তৌসিফের হক। হক মারা পৌষ পছন্দ করে না। সে খুব করে চায় যার যার হক সে পাক। এই শাস্তিটা তৌসিফ পাবে সত্য অপরাধের জন্য। এই ভয়ঙ্কর ঠান্ডায় সে পৌষকে গোসল করাতে বাধ্য করেছে। পৌষ নাকি ময়লা হয়ে গিয়েছে। এই পুরুষটা প্রচুর খুঁতখুঁতে। তার খাবার খুঁতখুঁতে, মানুষ খুঁতখুঁতে, এমনকি তার পরিবেশের উপরে খুঁতখুঁতে স্বভাব আছে। এই যেমন যেখানে সেখানে সে থাকতে পারে না। পৌষের মনে হয় এটা একটা রোগ। এই রোগের নাম খুঁতখুঁতানি রোগ। এই রোগের কোনো ঔষধ নেই, আছে শুধু ঝাড়ফুঁক। পৌষ ভাবল, এক দফায় একদিন দেশে ফিরে তৌসিফকে ঝাড়বে। ঝাড়ুর 2 বাড়ি খেলেই সে ঠিক হয়ে যাবে। তার কাটার মতো সোজা হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে কেউ বউ গোসল করায়? আরে ভাই, প্লেনে করে এসে কেই বা ময়লা হবে? আশ্চর্য। পৌষ যখন আকাশ পাতাল উদ্ধার করে চিন্তা করতে করতে ডুবে যাচ্ছিল তখন তার প্রধ্বস্ত করতে তৌসিফ হাজির হলো। পৌষ কি গোসল করিয়ে যখন নিজেও গোসল করে এসেছে তো এসেই খালি গায়ে রুম জুড়ে পায়চারি করাই যাচ্ছে। এতে অবশ্য পৌষের সমস্যা হচ্ছে, তার মনোযোগ ঠিক থাকছে না। রাগগুলো ধরে রাখা যাচ্ছে না। পৌষ বিরক্ত হয় নিজের ওপরে। রাগ কেন ধরে রাখা যাবে না? রাগকে ধরে রাখতেই হবে। তৌসিফ তালুকদারকে বসে আনতেই হবে। তার বুঝতে হবে শীতের দেশে গোসল করা বাধ্যতামূলক না। গোসলে পানি নষ্ট হয়। দেশে পানি বড়ই অকাল। না জানি কবে পানি ফুরিয়ে যায়। পৌষ বড়ই চিন্তিত। এই চিন্তার ফাঁকে হঠাৎ গায়ে কিছু পড়তেই কম্বলের নিচ থেকে লাফিয়ে উঠে চিৎকার করে পৌষ। ভেবেছিল গায়ের উপরে পোকামাকড় কিছু পড়লো, কিন্তু তা তেমন কিছুই না। তৌসিফ লোশন ছুড়ে দিয়েছে। পৌষ হাতে নিয়ে তার তৌসিফের দিকে ফিকে মারে। ক্যাচ ধরে সগর্বে হাসে তৌসিফ। কোমরের ট্রাউজারটা টেনে কাছে এগিয়ে এসে পৌষের সম্মুখে দাঁড়িয়ে আদেশ জুড়ে, লোশন লাগিয়ে দাও। পৌষ সাথে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, আমি তো পারি না। আসো শিখিয়ে দেই। শিখতেও চায় না। মানুষ শীতের দিনে শরীরে কিছু তো লাগাই নাকি? দেখেছো নিজেকে তুমি শরীরের কি অবস্থা হানি? বিষণ্ণ গলায় পৌষ বলে, ব্যাস এতটুকুই। হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে শীতের শরীরে কম্বল টানতেই তৌসিফ কেড়ে নিল। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি? পৌষ উত্তর করে, কই কিছুই না। আশ্চর্য, তুমি কোথায় তাকিয়ে আছো পৌষরাত? কোথায় তাকালাম আবার? আপনার দিকে তো তাকিয়ে আছে। পৌষরাত, বলুন তুমি কি দেখছো? আপনাকে দেখছি, খালি গায়ে আছেন, পরনে কালো ট্রাউজার, গলায় টাওয়াল। দেখো তো হাতে কি? খালি। তৌসিফ চিন্তিত হয়ে এগিয়ে এসে বিছানায় বসে পৌষের মাথাটা ধরে নিজের মুখের সামনে এনে বলে, এখন? বড় আলমারিটা দেখা যাচ্ছে, এই যে। আঙ্গুল দিয়ে উল্টো দেখালো তৌসিফকে। তৌসিফের মাথাটা তখন ঝিমঝিম করতে লাগলো। পৌষের চোখে যে সমস্যা হচ্ছে তা বুঝে গেল যেন, কিন্তু হঠাৎ কিভাবে কি সম্ভব? পৌষ দেখলো তৌসিফ চিন্তায় মুখটা পাংশুটে করে তাকিয়ে আছে। ফোনটা হাতে তুলে ঝটপট কল লাগালো কাউকে। মনে মনে ভীষণ মজা পেল পৌষ। তৌসিফকে বোকা বানাতে পেরে তার বুকের ভেতরে এক অজানা সুখ হচ্ছে। এই লোক মহাচালাক। ঠান্ডায় গোসল করানোর শাস্তি এটাই। কাল সকালে গিয়ে পৌষ ঠিক হবে। পৌষ বোটে আলমারিতে নিয়ে গিয়ে ব্যাগ নিল। তাকিয়ে রইল তৌসিফের দিকে। চিন্তিত মুখে সে তখনও কল করেছে। পৌষ প্লেন থেকে আনা চকলেটগুলো বের করে একটা নিজের মুখে দিল। গুনগুন করে গান গাইতে গাইতে গিয়েও বসলো তৌসিফের পাশে। একটা চকলেট খুলে তৌসিফের মুখে দিতেই কাঙ্ক্ষিত কলটা রিসিভ হলো। তৌসিফ চকলেট চুষতে চুষতেই ডিনার দিতে বলে রেখে দিল। পৌষ হা করে শ্বাস টানলো। এটা কি হলো? পৌষ তো ভাবতো তৌসিফ হয়তো ডক্টরকে কল দিচ্ছে।
ডাক্তার এলেও পোষ কিছুক্ষণ তিরিং-মিরিং করতো, কিন্তু কোথায় ডাক্তার? তৌসিফ ফোনটা রেখে লোশন এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি লোশন দাও হানি। পোষের এত রাগ লাগলো যা বলার বাহিরে। তার মন চাইলো এই লোকটাকে খামচে দিতে। ওরই দোষ, মনে রাখা উচিত ছিল এটা তৌসিফ তালুকদার, দ্য মোস্ট চালাক ব্যাটা। পোষ মনে মনে দিল গালি, খাটাস ব্যাটা, কি বিড়বিড় করছো? পোষ মুখ লটকে তৌসিফকে লোশন লাগালো। এই লোকটা একটা অলস, এইসব কাজ সে নিজে করবে না, পোষকে দিয়েই করাবে। পায়ে লোশন লাগিয়ে নখে আবার আলাদা জেল লাগাই। পোষ মুখ কুচকে রাখলো। কোন পুরুষ এতটা ঢং করতে পারে কিভাবে? এমনিতে এত সুন্দর, তার উপরে এসব ডলাডলি তার লাগবেই। খাবার আসতেই তৌসিফ তা নিয়ে নিজে সার্ভ করে। পোষকে ডাকতেই গরম গমে স্বরে শোনা গেল, খাবো না, উঠে এসো, ক্ষুধা নেই। আছে, বলছি তো খাবো না। হানি, আই এম টু হাংরি। পোষের বুকে একটু মায়া লাগলো। উঠে এসে মাথাসহ কম্বলের নিচে রেখেই বলে, এখানে দিন। এখানে এসো। মোটেই না। তৌসিফ বউকে আর খোঁচালো না, উঠে প্লেট নিয়ে পৌষের হাতে দিল। প্লেটে নিয়ে অন্যদিকে মুখ করে খাচ্ছে ও। তৌসিফ শ্বাস টানলো। শুধুমাত্র গোসল করালো বলে এত রাগ, ভাবা যায়? হানিমুনে এসে যদি বউই রেখে থাকে, তাহলে হানি যায় একদিকে, মন যায় আরেক দিকে। এ এক বিরাট মুশকিল। তৌসিফ অসহায় বোধ করে। বউ নিয়ে এক বড় জ্বালায় আছে সে। এই ফিলোসফির কোনো ব্যাখ্যা নেই, কেউ দিতেও পারবে না। যেই তৌসিফ তালুকদারের কাছে ধারের কাছে কেউ ঘেঁষার সাহস পায় না, সেই তৌসিফ তালুকদার এখন বইয়ের আশেপাশে ঘুরঘুর করে, আদর সোহাগ পাওয়ার জন্য ভিতরে ছটপট করে। মন চাই এই আদরটাই সাথে রাখবে, সারাক্ষণ চোখ ভরে একেই দেখত। বেল বাজতেই তৌসিফ উঠে দরজা খুলে। সাদা শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল লুকে একজন লোক এসে ওয়াইনের একটা বোতল এবং কিছু আইস কিউব সাইডে সাজিয়ে রেখে গেল। ইংরেজিতে কোনোরূপ জড়তা ছাড়াই হাসি মুখে তাদের স্বাগতম জানিয়ে কিছু একটা বাক্য আওড়িয়ে গেল। তার কথা ছিল এই যেমন, আপনার রাত মিষ্টি মধুর হোক। এছাড়া হাঙ্কি পাঙ্কি আর অনেক কিছু বলেছে সে। পৌষ উত্তরে চমৎকার এক মুখবিঞ্চি দিয়েছে। লোকটা থতমত খেলেও হাসি মুখে রেখেছে। বলা যায় এটা তাদের দক্ষতা। কাজের ক্ষেত্রে এরা যথার্থ পটু। লোকটা যেতেই চোখ শিকায় তুলে পৌষ প্রশ্ন করল, হানিমুনে এসেছে এসব গিলতে? কিসব বলো তুমি হানি? বউ থাকতে আমি এসব ধরবো? না থাকলে ধরেন। টুকটাক। বাহ, ভালোই তো, আসুন খাই। আবার অবাক কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করে, কি খেতে চাও? বাংলা সবই খাবো আমি। তৌসিফ গরম পানিটা কেটলিতে চালু করে পর্দা টানতে টানতে বলল, এখানে মাংনা কিছুই না। তাহলে আপনি টাকা দিয়ে কিনে ছাইপাস খাচ্ছেন? বা, খুব ভালোই। এসব খেতে এখানে এসেছেন? এখনই দেশে যাব আমি, আপনি থাকুন এখানে। কেটলিতে পানি ফুটতে শুরু করেছে। তৌসিফ গিয়ে দুটো কফের কাপে স্লেসে ঢেলে গরম পানি দিল। পৌষ উত্তর না পেয়ে গমগমে স্বরে বলল, কথা বলেন না কেন? হ্যাঁ। তৌসিফ কাপ নিয়ে একটা পৌষের হাতে দিয়ে বলল, তুমি এত কথা কিভাবে বলো? আমার কি যে ভালো লাগে, মন চাই সারাক্ষণ তোমাকে শুনি। আপনি কি আমাকে রেডিও বলে অপমান করছেন? তৌসিফ বিছানায় পা তুলে হাসল। পৌষের গা ঘেঁষে বলল, অনেক ঠান্ডা। তাহলে মরুভূমিতে যেতেন, গরম লাগতো। মরুভূমি হানিমুন নট আ ব্যাড আইডিয়া। যাবেন নাকি? কেন নয়। কবে যাচ্ছেন? নেক্সট হানিমুনে। এতই সোজা? বউ তো আমারই, সোজা না কঠিন তা আমি দেখে নেব। কফিটা মজা লাগছে। লাটের টেস্ট ভালো। বিস্কুট নাই এখানে? ক্ষুধা লেগেছে? না, কিন্তু এটার সাথে বিস্কুট ভালো লাগবে মনে হচ্ছে। তৌসিফ ফোন হাতে তোলা মাত্রই পৌষ কেড়ে নিল। তার মুখটা হাসি হাসি। তৌসিফ একবার উঁচু করে জিজ্ঞেস করে, কি হলো? পিঠ থাপড়ে দিন আমাকে। কি? আরে দিন না। তৌসিফ ঠাই বসে রইল। পৌষ নিচের পিঠে নিচে থাপড় দিয়ে বাহবা দিল। উঠে গিয়ে ব্যাগ থেকে দুটো বিস্কুটের প্যাকেট বের করে বলল, এটা প্লেন থেকে চুরি করে এনেছি। বাথরুমে যাওয়ার সময় সাইডে দেখে দুটো তুলে নিয়েছিলাম। দেখলেন কিভাবে চলতে হয়? আমার জামাই, তোমার জামাইয়ের টাকা, কষ্টের টাকা। আমি জানি তো। এসব এসো এখানে, কবে ঠান্ডা হচ্ছে। পৌষ মহা আনন্দে নিয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেলো। তৌসিফ বইয়ের কপালের নিচ থেকে হঠাৎ চুমু দিতেই পৌষ চাইলো মুখ তুলে। তৌসিফ ওর গালে হাত ঠেকে বলল, সবসময় এমন থাকো পৌষরাত, কখনো বদলে যেও না। আমাকে ফেলে যেও না। কেন যাব? যেতেই দিব না। তৌসিফের গালে হাত রাখলো পৌষ। দাড়িতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আপনি যে দেখতে অনেক সুন্দর, তাকে জানেন? জানি। কি বলল? মা বলতো। শাশুড়ির সাথে আমি একমত। আমি শুধু সুন্দর না, বরং অতি সুন্দর। পুরুষদের এত সুন্দর হতে নেই। তৌসিফ ওকে টেনে বুকে ফেলল। গলায় হাত দিয়ে ঝাটকা মেরে উঠে বসে পৌষ। দাঁত কেলিয়ে হেসে বলে যায়নি কিন্তু। এখন নয় ছয় কিছুই মানব না। একটু আগে গোসল করেছি। কামন হানি, প্লিজ। কুত্তায় কামড়ালেও না। আজ কুকুর কেন কামড়াবে? ঘুমান সাহেব, আজ ডাল গলবে না কিছুতেই। রাগ পরে দেখিও তোতা পাখি। তৌসিফ নানান কথা বলল। পৌষ অনড়ভাবে বসেই রইল। আচমকা টেনে ওকে নিজের কাছে নিল পৌষ।
পৌষ গাঢ় চাহনি দিল ওকে। তৌসিফ হেসে চোখে হাসে। অদ্ভুতভাবে পৌষের রাগ পড়ে গেল, যেন বরফের দেশে দ্বীপ্রহরের সূর্য উকি দিল। টলমল করছে সমুদ্র। পৌষ বিগলিত হলো, নিজে আগ বাড়িয়ে তৌসিফের কপালে চুমু দিয়ে বলল, সুন্দর পুরুষ। অস্ট্রেলিয়ার আবহাওয়া শীতল, সাথে বইছে হাওয়া। সেই হাওয়া বড়ই ঠান্ডা, গায়ে কাটা দেওয়ার মতোই ঠান্ডা। সূর্য এখানে সচরাচর দেখা যায় না। সিডনি শহর থেকে তখন সূর্যের অনুপস্থিতি বড়ই ফ্যাকাশে, অথচ তার রূপ বড়ই চমৎকার। মানুষজন সকাল হতেই বাইরে বিচরণ করেছে। সূর্য কৃপণতা দেখিয়ে ঠমক ধরে আড়ালে রইল। অলসতা দেখিয়ে উঠে বসে পৌষ, গায়ে ব্যথা নিয়ে আড়মোড়া ভাঙিয়েও। যদিও তার সয়ে গিয়েছে এখন, তবুও মাঝের মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে। চোখ দুলতে দুলতে ওর খেয়াল হলো, এটা কিছু মাস পূর্বে পৌষটেই জামাই বাড়ি পেয়েছে, সেটাই না। এটা অপরিচিত একটা জায়গা। টনক নড়ল ওর। একটানে কিছুক্ষণ রুমটার সিলিংয়ে দেখে পৌষ হঠাৎই মনটা প্রচণ্ড খারাপ হয়। হাঁটু ভাঁজ করে মাথা টেকাই পৌষ। এইসব কিছুই তার নিকট স্বপ্ন। অল্প স্বল্প পেটে ব্যথা হতেই পৌষ পেট চেপে ধরে। মুখে ব্যথাতুর শব্দ উচ্চারণ করে পুনরায় বালিশে মাথা কোচে। শ্বাস প্রশ্বাস আচমকায় বেগতিক হয়। পৌষ আশেপাশে তৌসিফকে খোঁজেন, না সে নেই। একবার অবসরে ডাক দিল, আপনি এখানে আছেন, শুনছেন? উত্তর আসে না। মানে তৌসিফ এখানে নেই। পৌষ চোখ বুঝে নিল। কার্নিশ উপচে কয়েক ফোঁটা মুক্ত দানার মতো ঝরালো তখন। তৌসিফ থাকলে নিশ্চিত এখানে কাণ্ড ঘটিয়ে ফেলত। বউ নিয়ে বড় চিন্তিত থাকে। সময় করালো মিনিট 5 সাথে 20 সেকেন্ড। সাফের দেওয়ালে সোনালি রঙের ঘড়িটায় তখন টুম করে শব্দ হলো। সকচিত দৃষ্টি ফেলে সেদিকে দৃষ্টিপাত করে পৌষ। পুনরায় উঠে বসে, ধীরে স্থিরে হেঁটে যায় বাথরুমের দিকে। এদিকে একটা বিষয় অবশ্য নিন্দনীয় লাগে পৌষের কাছে। শাওয়ার নেওয়ার জায়গাটাই স্বচ্ছ কাজ। ভেতরে বাইরে সবটা দেখা যায়। এমন কুরুচিপূর্ণ ডেকোর ওর ভালো লাগে না। এদিকে তৌসিফ স্পেশালভাবে এই হানিমুন সুইট বুক করেছে। এসেছে থেকে একের পর এক চমক। বাথরুমের বাথটাবে গোলাপের পাপড়ি দিয়ে সবটা সাজানো ছিল। সাথে ছিল অজস্র ছোট ছোট রং বেরঙের মোমবাতি। কিছু আলোকসজ্জা, আবার রুম জুড়ে চারিপাশ। পুরুষ অনেক চেঁচামেচি করে পর্দা লাগিয়েছে। তৌসিফ অবশ্য এতে নারাজ ছিল। কাচের দরজায় ঠকঠক শব্দ হতেই পৌষ ছাড়া দেয়। আমি আছি। কি করছো? ব্রাশ করছি। খোলো তাহলে, অপেক্ষা করুন। ব্রাশ হাতে ঠাইটা খুলল পৌষ। তৌসিফ কামার্ত শরীরে বড়ই উদ্বিগ্ন হয়ে যায়। চিন্তার ছাপ কণ্ঠে ফেলে শুধায়, কি ঠিক আছো? আমি বাইরে একটু জিমে গিয়েছিলাম, ভাবলাম তুমি ঘুমোচ্ছ। পৌষ কুলি করতে করতে বলে, এখানেও জিম করা লাগে? আলকা ঠং। ব্যাকা চোখে তাকিয়ে থাকতেই তৌসিফ ওর দিকে এগিয়ে আসে। বেসিনের সামনে এসে গরম পানির ট্যাপ চালু করে মুখে পানি ঝাপটা দিয়ে বলে, হোটেলেই তো ফ্রি। হ্যাঁ। পৌষ ফটাফট বলে উঠল, আয় হায়, আগে বলবেন না? রোজ 2 বেলা করে যাবেন, মাংনা নাকি? এই শুনুন, আমিও যাব। তৌসিফ বক্র হাসে। মুখে ক্লিনচার লাগাতে লাগাতে বলে, আমাকে সামাল দিতে তেড়াবাঁকা হয়ে যাও, সেখানে যাবে নাকি জিম? সরাসরি ঠেস। পৌষে রাগ হলো, দাঁত চেপে বলল, আপনি একটা বুইড়া খাটাস। তৌসিফ কপালে মৃত ভাঁজ পেলে ডান হাত দিয়ে পৌষের চোয়ালে চাপ দেয়। ফলস্বরূপ চেপে রাখা দাঁতের পাটি আলগা হয়। তৌসিফ ছেড়ে দেওয়ার আগে তাতে আলগা চুমু দিয়ে বলে, দাঁত চাপতে নেই, কথা বলবেন না? আপাতত বলছি না, জলদি গিয়ে গায়ে ভারী কিছু দাও। পরবো না। হানি, ইটস টু কোল্ড। খাও। কথা শুনবে না? আমাকে যে ছোট করে কথা বলে, তার কথা আমি শুনবো না, খারাপ লোক। বিড়বিড় করতে করতে পৌষ চলে গেল। তৌসিফ অবশ্য শুনল না, ঘাটল না। ছোট ব্যাপার যে পৌষের মাইন্ডে লাগবে তা বুঝতে পারেনি তৌসিফ। রুমে এসে দেখা গেল পৌষ বিছানা গোছাচ্ছে। তৌসিফ পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতেই পৌষের নাক টানার শব্দ এলো। তৌসিফ পুরোপুরিভাবে থতমত খেলো। কথাটা কি খুবই সহজ কথাই বলেছে? তেমন কিছু মিন করে তো বলেনি। তাহলে পৌষ কেন এতটা কষ্ট পেল? ব্যস্ত হাতে ওকে নিচের দিকে ঘুরিয়ে তৌসিফ গালে হাত রাখে। অধিকার বোধ নিয়ে বলে, তাকাও। পৌষের নজর ফ্লোরে, কাঠের ফিনিশিং দেওয়া তাতে। তৌসিফ ভাবছে কত না দামি হবে এই কাঠ, না হলে কেন গুনে খাচ্ছে না। হঠাৎই আবার মনে হয় ছোটবেলায় একবার 10 টাকার দামের মুরগির বাচ্চা কিনেছিল পৌষ। চাচাকে অনেক বলে কয়ে কিনতে হয়। তো একদিন ওদের খাবার শেষ হয়ে গেল। চাচা বাড়িতে নেই। চাচির কাছে চাইতেই চাচি বলল চাল দিতে। পৌষ তাই দিল। আফসোস, এত ছোট বাচ্চা চাল খেতে পারি না। পৌষ তখন ঝাড়ু দিয়ে কয়টা মাছি মেরে খাওয়ালো। হেমন্ত তখন স্কুল থেকে ফিরেছে। পৌষ দৌড়ে যেতে বলতেই হেমন্ত দেখে তার পকেট শূন্য। পৌষদের সাথে লুকিয়ে ব্যান্সড সিগারেট খেয়ে ওল্টে দোকানে 2 টাকা পরে দিবে বলে একটা সেন্টার ফুড চিবোতে চিবোতে বাড়ি ফিরল। পৌষ আবার তার খুব আদরে হেমন্তর কাঁধের ব্যাগটা পৌষকে দিয়ে বলল, ভেতরে রেখে আয়। এক দৌড়ে পৌষ তাই করে। হেমন্ত তখন পচা একটা কাঠের টুকরো বের করে। গ্যাসের ভয়ঙ্কর সমস্যা। বড় বাড়ি, বড় চাচি প্রায় লড়কি সংগ্রহ করেন। হেমন্ত কাঠের টুকরোটা করা মাত্রই ছোট ছোট কাঠের রঙের পোকা বেরিয়ে আসে।
মুরগির বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে খায়। পৌষ উচ্ছ্বাসিত হয়ে আগামী 2 দিন তার মুরগির বাচ্চাদের এই পোকা খাওয়ালো, সাথে যতটুকু পারা যায় মাছি। তৌসিফ বেখেয়ালে পৌষকে দেখে নিজের মুখটা তুলে বলে, কি ভাবছো? মুরগির বাচ্চা? মুরগির বাচ্চা? চিকেন খাবে আমার তোতা পাখি? ধুর মিয়া, আপনার আলগা পিরিত রাখুন। আচ্ছা বলুন, কখনো মুরগি পেলেছেন? 10 টাকা দামের, ওই যে বাসায় এসে বিক্রি করতো। তৌসিফ চান প্রাণ অবাক হয়, ও কিনা মুরগি পালবে, তাও আবার 10 টাকা! আশ্চর্য। যদিও এত মাসে তৌসিফ বইয়ের পাগলামিতে অভ্যস্ত, মুখটায় পানি ঝাপটে দিতে মুছতে মুছতে বলল, কুকুর পেলেছিলাম। কুত্তা পালা ভালো না, জানেন না? উফ পোস্টাত, কুকুর বলা যায় না? না, ফিলিংস পাই না। কুত্তা বললে মনে শান্তি লাগে। এখন ধরুন কাউকে আমি গালি দেব, তখন যদি বলি, এই শোনো তুমি একটা কুকুর, তবে কি মনের ভাব প্রকাশ হতো? একটুও হতো না। কিন্তু যদি বলি, শালা তুই একটা কুত্তা, তাহলে মনের খাস মিটে যাবে। তৌসিফের মাথা ঘুরাই চাই, কিন্তু তৌসিফ সামলে নেয় নিজেকে। পৌষকে পাচা কুলে তোলে হঠাৎ। পৌষ গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে, কাঁধে মাথা রেখে বলে, এভাবে বাইরে যাবেন? আমার তো সমস্যা নেই, তাহলে চলুন। এই ড্রেসেই যাবেন? পৌষ একটু ফেসে গেল, মুখটা কোমড়া হয়ে গেল সহসা। বলল, না নেবার ধান্দা, নামান আমাকে। একটু ট্যুর তো দেওয়াই যায়। দরজা খুলে বিশাল বড় করিডোরে চলে এলো তৌসিফ। পৌষ অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে নিল, চাপা স্বরে বলল, কই যান? জানি না তো। আজব, কি করছেন? আমি তো ফাইজলামি করছিলাম। গুড মর্নিং স্যার। আচমকা শক্ত হাতে তৌসিফের পিঠ আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজে পৌষ। সাদা ধবধবে বিড়ালের মতো লোকটাকে তার ম্যানেজার মনে হলো। লজ্জায় মরি মরি পৌষ। তৌসিফ মুচকি হাসলো। পৌষ আকুতি করে উঠল, প্লিজ ফিরে চলুন, আর দুষ্টুমি করবো না। দুষ্টুমি না করলে যাব না। আচ্ছা দুষ্টুমি করব, এখন করো। ভাই দয়া করে ফিরে চলুন, আমার সত্যিই লজ্জা লাগছে। তৌসিফের কাঁধে মুখ গুজে রইল। আচমকা কাঁধে দাঁত বসাতেই তৌসিফ হেসে ফেলল। ফিসলেশ্বরে বলল, এই দুষ্টুমি আমি করতে পারি। হিজাবের ওপর দিয়ে পৌষকে টুপি পরালো তৌসিফ। পৌষ খুলতে চাইল, বলল, কান টানা তো, কান ঢাকা তো, বাইরে অনেক ঠান্ডা হানি। পৌষকে লং জ্যাকেটে পরিয়ে পরিপাটি হয়ে নিজেকে গোছালো তৌসিফ। গালে হাত দিয়ে তা দেখে পৌষ পা চুলাতে চুলাতে গুনগুনিয়ে গান গাইল। তৌসিফ আর চোখে বউকে দেখে। শরীর কিছুটা দুর্বল হলেও এই মেয়ে তা বুঝতে দেয় না। তৌসিফ টুপি পরে পৌষের দিকে হাত বাড়ালো। দুজন হাতের ভাঁজ হাতে নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় হোটেল থেকে। গাড়িতে উঠতে নিতেই পৌষ বাগড়া দিল, হাঁটি, কত সুন্দর রাস্তা। হাঁটবো, আপাতত এক জায়গায় যাচ্ছি। পৌষ মাথা নাড়ে। বাইরে ফুরফুরে বাতাস। স্নোরি মাউন্টেনটে ওদের পৌঁছাতে ভালোই লাগলো সময়। তৌসিফ জানালা আটকে রাখলো। পৌষ খুলতে চাইলে বলল, অনেক ঠান্ডা, সুস্থ হয়ে যাবে। গাড়িতে যদি থাকি তাহলে কেন এলাম? দেখাচ্ছি কেন এলাম। পর্বতে পৌঁছাতেই পৌষ অবাক হয়ে গেল। তৌসিফ ওর হাত মোজা পরিয়ে দিতে দিতে বলল, কেমন? পৌষ অবাক হয়ে স্নো দেখছে। পুরোটা চূড়া বরফে আচ্ছাদিত। কিছু মানুষ আছে যারা বিভিন্ন খেলাধুলায় মত্ত, যার পুরোটা বরফে ভিত্তিক। পৌষ অবাক হয়ে বলল, আমি এমন কিছু এখনো স্বপ্নও দেখিনি। বাস্তবে দেখো তাহলে। শুনছেন? আমি কিন্তু অনেক অবাক। আমি অনেক খুশি। হঠাৎ করে বরফের খণ্ড উড়ে আসে। পৌষ চমকায়। তৌসিফ কপাল কুচকে তাকাতেই ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলে, সরি ম্যাম, আই ডিডন্ট শাই। পৌষ চমৎকার হেসে ছেলেটার বাদামি চুল নেড়ে বলে, ক্যান আই প্লে উইথ ইউ? বাচ্চাটা খুশি হয়ে হাতে থাকা গোল বরফ ছুঁড়ে মারে। পৌষ নিজেও তুলে মারে। সাথে সাথে আরও কিছু বাচ্চা যোগ দিল। তৌসিফ বুকে হাত কচে তাকিয়ে আছে। তার এক জীবনের প্রেম নিহিত এখানেই, এই পৌষের মাঝে। হঠাৎ ওর শরীরেও একটা এলো। পৌষ খিলখিল করে হাসছে। আরেকটা মেরে বলল, আসুন না। তৌসিফ ঠোঁট কামড়ে নিজেও সামিল হলো। তৌসিফ ইচ্ছে মতো যতটা পারল বরফ একত্রিত করে ছুটতে লাগলো। এত বড় মানুষটা বাচ্চা হয়ে গেল যেন। পৌষ বরফের মাঝে মুখ থুবড়ে একবার পড়ল। তৌসিফ টেনে তুলতেই দেখল নাক মুখ লাল হয়ে আছে ওর ঠান্ডায়। পৌষ হাসি মুখে বলল, কি করব? কাম। দুজন একসাথে হাত ধরে করতে গিয়ে পড়ে গেল। পৌষ দাঁড়াতে পারল না। তৌসিফ এবার ওকেও নিজের কাছে নিল। পৌষের টকটকে ঠোঁটজোড়া ওকে আকর্ষণ করলো। মুখ দিয়ে তখন দুজনে আফ বের করে। আচমকা ঠোঁটে ঠোঁট মিলায় তৌসিফ। পৌষ ওকে দুই হাতে আঁকড়ে ধরে। স্ক্রিনবোর্ডে পা রেখে তৌসিফ একটু পথ যেতেই পড়ে গেল ওরা। ছুটল না অবশ্য কেউ। ওদের শিথিলতা তখন অষ্টের উষ্ণ মাদকতায় ভরপুর। বরফের মাঝে যেন বিলীন হয়েই তারা। পান খাওয়াই প্রেম সুধা। দূরের ক্যাফেতে তখন পরিপূর্ণ নারীটির চোখে বোঝে তা। সে গরম কফির কাপে চুমুক বসায়। জীবন সুন্দর, শুকনো গাছের পাতাটার মতোই সুন্দর, যার প্রয়োজন ফুরালে সুদূর থেকে সুন্দর, চোখ জোড়ানো সুন্দর। বরফের মাঝে পৌঁছে চঞ্চলতা বাড়ল বই কমল না। এখনো লটকা মেরে বরফে বসে আছে। তৌসিফ গা ছাড়ে, হাত বাড়িয়ে দিয়ে ডাকে, হানি উঠে এসো। পৌষ হাত ধরে। আচমকা হেঁচকাটান মারতেই হুমড়ি খেয়ে পড়ে তৌসিফ বরফের ওপরে।
খিলখিল করে হাসি শোনা যায় তখন। পৌষ রাগে না, একটুও না। তার ভেতরে আচমকা একটা অনুভূতি হয়, প্রেম অনুভূতি। যেন সে সদ্য অ্যাডাল্ট হওয়া এক পুরুষ, যার হয়তো প্রথম প্রেম এই নারী। ওই যে উপন্যাসের নায়িকা যেমন হাসে, ঠিক অমন হাসি। তৌসিফের বুকটা ঝরঝর করে ভাঙে। সত্যপ্রেমী ডুবন্ত এক প্রেমিক তৌসিফ। তার চোখ দুটো খুবই পিপাসিত। সেই চোখে আর তৃষ্ণা মেটাতে অবিরাম চেয়ে থাকে। তৌসিফের ভেতরে ছটফট করে তখন। পৌষ এক মুঠ বরফ হাতে তুলে তৌসিফের গালে লাগিয়ে দিল। হাসতে হাসতে বলল, আপনাকে বরফের দেশে বিদেশিনীর মতো দেখাচ্ছে। তাই? আর কি দেখায় আমায়? আমার জামায় জামায় লাগে। আর আর কি মামাতো ভাই লাগে। তৌসিফ যেন বিরক্ত হলো এই উত্তরে। কপাল কুঁচকে তাকাতেই ওর লাল হয়ে যাওয়া গালে ঠাস একটা চুমু দিল। পৌষ বলল, আপনার গাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে আছে, মন চাই টুকুস করে কিলে নেই। তৌসিফ হাসলো। পৌষকে টেনে ধরে দাঁড় করিয়ে গা ছেড়ে দিল। বরফের ভিতরে এই মেয়ে বসে আছে কখন থেকে। মন তার ভরছেই না। তৌসিফ সন্দিহান হলো। ঠান্ডা লেগে যায়। হানিমুনে এসে বইয়ের ঠান্ডা কিছুতেই তৌসিফ সহ্য করবে না, একদমই না। পৌষ হাত মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, এখানে থাকি। একদমই না, ঠান্ডা লাগবে। লাগবে না? লাগবে, কাম ফার্স্ট হানি। পৌষের গাল দুটো ফোলার সুযোগ পায় না। পাল্টা করে তোলে তৌসিফ। পৌষের ওর গলা জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলে, আয় তুজু ভাই, কই যান? একদম হাত ছেড়ে দিব। ড্রিম করে পড়বে এখানে। শিক্ষা দরকার তোমার। আমি তো শিক্ষিত। জানেন বলে এটাকে জামাইকে ভাই ডাকে কেউ? আগে তো আপনি ভাই, পরে জামাই। তুমি আগে কোনো রূপ পেলে? শয়তান বইরা খাটাস মার্কা এক জামাই রূপে। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে। তার কিছু বলার নেই। সে অবশ্য স্বীকার করে বিয়ের পরপর পৌষকে খুব একটা ভালো ট্রিট করা হয় না। তখন কোনো আবেগ বা প্রেম কিছুই ছিল না। অথচ একবার ভালোবাসা ছাড়া তৌসিফের বুকে কিছুই নেই। রিক্ত আজ সে এই পোস্টার ছাড়া। হাঁটতে হাঁটতে এক কটেজে ঢোকে তৌসিফ। বাইরে মানুষজন বসা। তৌসিফ যদিও বলল রুমে গিয়ে কফি খাবে, কিন্তু পৌষ মানে না। ও এখানেই খাবে। এর অবশ্য কারণ আছে। এখানে চলছে 30% ছাড়ের এক অফার। তৌসিফ মোটেও বিরক্ত হলো না। তার মন আজকাল এসবে অভ্যস্ত। তৌসিফ ওকে আস্তে করে সাইডে রাখা নরম গতিতে বসিয়ে বলল, কমফোর্ট পাচ্ছ? পৌষ মাথা নাড়ে। তৌসিফ ঘড়িতে সময় দেখে, বলে, শুধু কফি খেলে তো হবে না, সাথে কি খাবে? কফি খাবো। চোখ ছোট করে তাকায় তৌসিফ, বলেন, দিনের বেলা কি তোমার পাকস্থলী সংকুচিত হয়ে যায়? পৌষ তাগড়া চোখে তাকিয়ে যেন সে খুবই অবাক এহেন কথায়। মুখটা সাক্ষাৎ পেঁচার মতো করে বলল, আমাকে বেরোনের মতো বোটকা বললেন আপনি, যেন সংকুচিত হই আর বাতাস দিলে রাতে প্রসারিত হই। তৌসিফ ঝুঁকল একটু কাছে। পৌষের থুতনিটা ধরে বলল, তোতা পাখি আমার। বলা মাত্র ছোটখাটো একটা আদরের প্রদান ঘটল। পৌষ ঝাটকা দিয়ে উঠে বলে উঠল হতভম্ব ভাব নিয়ে, আশেপাশে মানুষ কত? ইটস অস্ট্রেলিয়া হানি। তো ইটস টু নর্মাল। মানে কি নর্মাল? এর মানে বাংলাদেশে এসব অ্যাবনর্মাল? ও সরি, ভুলে গিয়েছিলাম কার সাথে কথা বলছি। তৌসিফ কেটে পড়ল। পৌষ পিছু ডাকতেই জ্যাকেটের পকেটে হাত গুজে পড়ল, একটু অপেক্ষা করো, এখনই আসছি। পৌষ ফোনটা হাতে নিল। নরম গতিতে পা তুলে আরাম করে বসেছে সে। বাইরে তুষারপাত হচ্ছে। পৌষ অবাক চোখে তা দেখে তার পাশে আগুন চালানো হয়েছে। এই আগুনের শিখায় অপলক তাকিয়ে আছে এক উন্নত বয়সের নারী। পরনো এখানকার পোশাক, মুখে স্থানীয় ভাষা। সে হাসি মুখে দেখছে পৌষকে। তার পাশে বাউন চুলে একটা ছেলে আসতেই সে কিছু কথা বলল তার সাথে। ছেলেটা পরক্ষণেই তাকে বিয়ার সার্ভ করলো মুখ ভর্তি। মহিলা মুখে অবলীলে চোখ রাখল। এমন ঠান্ডা আবহাওয়ায় রিয়ার শরীর গরম রাখতে ভালো কাজ করে। তার মন চাইল হ্যাংলা পাতলা মেয়েটাকে সাথে। তার উচিত বিয়ার খাওয়া। কিভাবে কাঁপছে সেটার অবশ্য প্রয়োজন পড়ল না। মেয়েটার আশ্রয় হয়েছে এক লম্বা চওড়া পুরুষের বুকে। নীরবেও এবারও নারীটি হাসলো, মিনমিন করে বলল, ইউজ টু ওই জায়গায় মেয়ে। যদি তুমি জানতে এর থেকেও গভীর আদরভাবে সে আমার মাঝে নিজেকে জড়াতো, তাহলে এত কিছু হয়ে তৃপ্ত হয়ে তুমি জড়াতে না তার সাথে। পেছনে ডাক পড়তেই নারীটি হাসলো। ইশারায় দেখালো পাশের অল্পবয়সী দাম্পত্যকে। এই দিকে। কথার উত্তর কেন দেবে না মেহেদি? কখন থেকে কথা বলছি। মেহেদি খাতা দেখছে। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ। সপ্তাহের মাঝে এসব খাতা জমা দিতে হবে। হাত ভর্তি কাজ। এখন কথা বলার সময় হচ্ছে না, তবুও বলল, রাতে কথা বলছি। আর কত রাতে মেহেদি? আর একটু। সোহার ক্ষুদ্র শ্বাস ফেলে চলে গেল। ওর প্রস্থান এক পলক দেখে মেহেদি, বিশেষ পাত্তা দেয় না। রান্নাঘরে খাবার গরম করছে সোহাব। শ্বশুর তখন চায়ের আবদার করলেন, আদা চা। সোহা দেখল ঘরে আদা নেই। শাশুড়িকে তো আর বলা যাচ্ছে না আদা আনতে। বাজার সামনেই, মুদির দোকানে আদা পাওয়া যায়। সোহা বিব্রত বোধ করে শ্বশুরকে বলতে তাই পুনরায় রুমে ঢুকে দরজা দাঁড়িয়ে বলল, মেয়েতে আদা লাগবে। বাবা চা খাবেন? 1 মিনিট।
ডয়ার থেকে ভাঙতি টাকা নিয়ে মেহেদি বের হলো, একদম সোহার সামনে দিয়ে। সোহার কণ্ঠনালী কাঁপলো, ভীষণভাবে কাঁপলো। একটা কথার উত্তর দেওয়ার সময় হচ্ছে না, অথচ বাড়ির বাহিরে নিজ বাবার জন্য ঠিকই যাচ্ছে আদা আনতে। সোহা নিজের অবস্থান বোঝে, এটাও বোঝে ঠিক কতটা খারাপ লাগে অবহেলায়। মাঝে মধ্যে মনে হয় নিজ থেকে কপালে দুঃখ এসে এনেছে সোহা। দরজাটা ধরে দাঁড়িয়ে থাকে ও। হঠাৎ যখন হাতের মুঠোয় একটা পলিথিন এলো, তখন টের পেল মিনিট 5 এখানেই পার হলো। মেহেদি ফিরে এসেছে। সোহা রান্নাঘরে ঢুকে চা বানায়, 3 কাপ চা করে শ্বশুর সহ শাশুড়িকে দিয়ে আরেক কাপ চা রুমে নিয়ে ঢুকলো। মেহেদিকে চা দিতে চমৎকার হেসে মেহেদি যেন সে খুবই কৃতজ্ঞ। সোহা চোখে হাসে, মানুষ স্বার্থপর, কিছু পেলে তারা কিছু দিতে রাজি। এই যেমন সোহা নিজেও এমন স্বার্থপর। ভালোবাসা পেতে ভালো থাকতে ও মেহেদিকে এতটা ভালোবেসেছে সেই প্রথম রাত থেকে। ততক্ষণে মেহেদি খাতা দেখলো, সোহা ঠাই বসে রইল। এক গভীর ভাবনার মাঝে ওরা রাতের খাওয়া শেষ করলো। সোহা রুমে ঢুকে এবার সরাসরি বলল, এখন উত্তর দিন মেহেদি। হেলামি দেখায় মেহেদি বিছানায় উঠতে নিলে এবার সোহা একটু জোরে বলে উঠল, কি সমস্যা কি মেহেদি? সে কবে থেকে বলছি একই কথা, হ্যাঁ বা না বলুন। মেহেদি নিজেও রেগে বলে ওঠে, আমার মুখের হ্যাঁ না কেন কেন লাগবে? তুমি বোঝো না, দেখো না সংসার চালিয়ে কত খরচ, তার ওপরে তুমি চাইছো মেনুকে এখানে আনতে। জীবন তো একটা মানুষ শেষ সোহা, খাওয়াতে টাকা লাগবে, রাখবো কোথায়? রুম তো দুটোই, খাওয়াবো কি? অতিরিক্ত খাবার অপচয় বই কি কিছুই না আমার কাছে। ওর পোশাক আশাক সব কিছু দায়িত্ব নিতে হবে। সবচাইতে বড় কথা, ও তোমার নিজের আপন বোনও না। এখানে খাচ্ছে দাচ্ছে ভালোই আছে, এখানে এনে কি করবো আমরা? অতিরিক্ত খরচ না একটা দরকার আছে কেন? না। খুব শান্ত গলায় উত্তর করে সোহা। মেহেদি ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে আসে, সোহার হাত ধরে বসায় খাটে, এক হাত গালে রেখে বলেন, বোঝার চেষ্টা করো সোহা। বুঝেছি তো, সত্যিই তো। এসো ঘুমাবে। সোহা চুপচাপ শুয়ে পড়ল। মেহেদি তাকে বুকে টেনে নিল, বুঝ দিল অনেক কিছু। সোহা চুপচাপ বুঝ নিল। সকাল হতে মেহেদি টেবিলে দেখলো একজোড়া কানের দুল, 2 মুঠো চুড়ি, সাথে একটা 3 পিস রাখা। মেহেদির বুকে মোচড় দিয়ে উঠল হঠাৎ, কাল কি খুব বেশি খারাপ আচরণ করা হলো সোহার সাথে? এইসব তো এই কয় মাসে বিয়ের পর মিনুকে দেওয়া হচ্ছিল। সোহা সব ফেরত আনিয়েছে। সে কি তবে খুব কষ্ট পেল? মেহেদি কাল রাতে এত কাজের পর হয়তো বেশি রুক্ষভাবে কথাগুলো বলে ফেলেছে। সোহাকে নরম ভেবে বলা উচিত ছিল। মেহেদির ফোনে আচমকা এক মেসেজ আসে, যা দেখা মাত্র ওর কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। এই শীতের সকালে ওর শরীর নিয়ে এক দফা ঘাম ছুটে গেল, হাত পা অবশ হয়ে এলো। চিৎকার করে ডাকতে লাগলো, সোহা, এই সোহা, এখানে এসো সোহা। নরম স্বভাব বজায় রাখি পৌষকে নিয়ে ঠান্ডা দেশে গরম গরম কফিতে ভালোবাসার আদান প্রদান করছে তৌসিফ। তার আচার আচরণ ঠিক এক সদ্যপ্রেমী পুরুষের মতো। পৌষের চঞ্চলতা এখনও বিদ্যমান। তারা দুজন বিন্দুর দূরত্ব রাখতে যেন অপরাধ। গায়ে গা ঘেঁষে দুজন বসে আছে। তৌসিফ নিজের জ্যাকেটের চেইন খুলে তাতে টেনে নিল পৌষকে। আদরে বিড়াল বনে গেল পৌষ। সে অঙ্কুশতে ব্যস্ত। কান টুপিটা টেনে ঠিক করলো তৌসিফ। হালকা স্বরে বলে, ঠান্ডা লাগবে। পৌষ বুকে আরেকটু সেটে যায়। তৌসিফ বাহুবন্ধনে আটকে নাই, না চাইতেও চোখ ভিজে যায় পৌষের। তৌসিফ তখন আদর আদর কথা বলেছে তাকে, দৃষ্টি তার বাহিরে তুষারপাতে। তৌসিফ হ্যান্ড গ্লোভসগুলোও পরতে চাইল পৌষকে, কিন্তু ও পরবে না। হাত দুটো তৌসিফের কোমরে চাপিয়ে ধরে চাপা স্বরে পৌষ বলে, এই যে গরম হয়ে যাবে। পৌষ চমকালো। এখানে আসার পর থেকে পৌষরাত নামে ততটা ডাকছে না তৌসিফ, সে ভালোবাসার মধুর ডাকই ডাকছে। হঠাৎ নিশ্চিত পৌষের ভারী কণ্ঠ শুনে সে বুঝেছে। পৌষ ঝটপট কলা খাকারি নিল, বুকে আরেকটু ঢোকার চেষ্টা করে বলল, এখানে কত সুন্দর সব কিছু। ডাকছি আমি। বলুন। মন খারাপ? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু ভাবছি। কি? এত সুখ কোথায় রাখবো আমি? এই যে আমার ছোট্ট বুকটার ভেতরে ছোট্ট একটা হৃদয়, ওখানে শুধু তোমাকে রেখে দাও, আমাকে রেখে দাও, আর কিছুই রাখতে হবে না। আমার কাছে সব কল্পনা মনে হয় জানেন। মনে হয় সেই দিন আমি কক্সবাজার যেতে কত বায়না ধরলাম, কেউ নিল না। বান্ধবীরা সবাই যাচ্ছিল, তাদের সাথেও যেতে দিল না। 5,000 টাকা জমিয়েছিল, তবুও দিল না। সেবার আমার কত মন খারাপ হলো, এত রাগ লাগলো, কিন্তু আমি রাগ করি না। 5,000 টাকা দিয়ে হাবিজাবি অনেক কিছু কিনে রাতে সাথে পার্টি করছিলাম। জানেন, শ্রেয়া ভাবিও বলেছিল, কিন্তু তবুও যেতে দেয়নি। আমি আসলে কখনো ঢাকার বাইরে যাইনি। এবার একদম দেশ ছাড়া হয়ে গেলাম। তৌসিফের ভেতরে বেহুদা শুকনো যন্ত্রণা হয়, নামহীন যন্ত্রণা। সেই যন্ত্রণার নাম কোনো কারণ নেই। মাঝে মধ্যে আমাদের খারাপ লাগে, সেই খারাপ লাগার মতো কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে না। তৌসিফের এবার তাই হলো। এমন মন খারাপ অবশ্য তার সহসা হয় না। আবার মনে হচ্ছে এই প্রথমেই বুঝি এমন মন খারাপ হচ্ছে। তৌসিফ পৌষকে তুলল বুক থেকে, প্রেমিকের মতো কপালে চুমু দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ চোখ নামিয়ে নিল। তৌসিফের গভীর চোখে বেশিক্ষণ তাকাতে সে অক্ষম। তৌসিফ পূর্ণ দৃষ্টি ফেলে বলল, উঠবে? পৌষ শান্তভাবে মাথা নাড়ে, যদিও এখানে বসে থাকতে তার ভালো লাগছিল। পৌষ তৌসিফের হাত টেনে গ্লোভস পরিয়ে দিল। উঠতে নেবে তখনই ফোনটা বেজে উঠল। তৌসিফ দেখল
দেশ থেকে কল, তাই পৌষকে বসিয়ে বলল, একটু বসো, এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। পৌষ বসে। এদিক ওদিকে এলোমেলো দৃষ্টি দিতেই দেখা মিলে অপ্রীতিকর দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ ফিরায় পৌষ। ঠিক সেই মুহূর্তে ওর টেবিল দুটো টোকা দিয়ে এক নারী কণ্ঠ বলে ওঠে, হে ডিয়ার, ক্যান আই নো ইয়োর নেম? পৌষ চোখ তুলে তাকাই। নারীটির চোখ মুখে দেশীয় লাগলেও তার মুখের ভাষা এবং চুলের রং এখানকার মতো। ঘাড় পর্যন্ত চুলগুলো পেছনে ঠেলে দিয়ে পুনরায় বলল, হোয়ার আর ইউ লস্ট? নাথিং, আই ডোন্ট নো ইউ। ওকে ফাইন, আমি বলছি। পৌষ বুঝলো সে ঠিক এই মহিলা দেশি, কিন্তু এখানে এসে বেশ ধরেছে। এসব পৌষের খুবই বিরক্ত লাগে, তবুও ঠোঁটে হাসি ফোটাতে চাইলে ও বলল, আমার হাজব্যান্ড আছেন সাথে, এখানে আছেন। আঙ্গুল দিয়ে দেখাতেই নারীটি হাসলো, বললেন, আই আস্কড অ্যাবাউট ইউ ডার্লিং। পৌষের হাসি বিস্তার হলো, বলল, আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে ওনাকেই জিজ্ঞেস করুন আন্টি। বলে পৌষ উঠে দাঁড়ালো, হেঁটে হেঁটে গেল তৌসিফের কাছে। তার হাত ধরে প্রস্থান করলো এখান থেকে। এদিকে নারীটিকে আন্টি ডাকে হতভম্ব হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। অস্থির হয়ে উপস্থিত হলো ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে। তখন সে চিৎকার করে ডাকলেও সোহার উত্তর করেনি। সে ছিল না বাড়িতে, থাকার কথা অবশ্য না, কারণ মেহেদির ফোনে তখন সোহারের একটা বার্তা উপস্থিত ছিল, হয়তো খুবই বা খুশির বা অত্যন্ত মর্মমান্ত্রিক। মেহেদিটাকে ওর মা বাবা উপস্থিত হয়। মেহেদি তখন অবিন্যস্ত দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। তার বুকের অস্থির ভাব তার চোখে মুখে তখন ফুটে ওঠে। তখন কোনো মতে শুধু মানিব্যাগটা পকেটে ভরে সে দৌড়ে বেরিয়ে আসে। এখন এই মুহূর্তে তার লজ্জা পান এবং সংশয় হয়। এমনভাবে এই দেশে এত বড় হাসপাতালে ঢুকবে কিভাবে যদি অপমান করে? মেহেদি সহ্য করতে পারে না। তার ভেতরে তখন জ্বলছে, ভয়ে বুকটা কুকড়ে যাচ্ছে বারংবার। সোহা ফোনও ধরছে না। মেহেদি ভেতরে ঢোকে। তার দিকে চেয়ারম্যানও কেমনভাবে তাকায়, মেহেদি পাত্তা দেয় না। ও লিফট ধরে 4 তলায় যায়। কাঁপা কাঁপা পা ফেলে কাউন্টারে জিজ্ঞেস করতেই তারা কম্পিউটারে সোহার নামটা টাইপ করে শুধু জানায় তার অবস্থান। মেহেদির শরীর হিম হয়ে আসে। ও দেওয়াল ধরে সেদিকে পা বাড়ায়। রুম নাম্বারটা আরেকবার দেখে নেবে। নব ঘোরাতেই দরজা খুলে গেল। মেহেদি দেখল বেডে শুয়ে আছে সোহা। দরাজ করে উঠে ওর বুকটা অজানা আশঙ্কায় ভেতরে কাঁপে। আস্তে করে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে হাত রাখে সোহার পেটে। বোঝার চেষ্টা করে কিছু। সোহা চোখ থেকে হাত সরায়। মেহেদির অবস্থান সে টের পেয়েছে। মেহেদি বোঝে না কিছু। সোহা তাকাতেই আচমকা ঝরঝরে কেঁদে ফেলে মেহেদি। হাঁটু করে বসে নিচে। সোহা তাকিয়ে রয়। মেহেদির কান্না সে দেখেনি কখনো। সোহার শান্তি লাগলো। তার ভেতরে রাগ হালকা হচ্ছে, যেন মেহেদির চোখের পানি ছিটানো হচ্ছে। ওর বুকের যা উপশম করেছে তার দাবানো রাগ। মেহেদি কাঁদতে কাঁদতে শুধু প্রশ্ন করে, আছে? সোহা উঠে বসে, পা দুটো ভাঁজ করে আসাম করে বলে বসে, না থাকাটা আপনার জন্য স্বস্তির মেহেদি, খরচ হতো অনেক। কাদার কারণ? মেহেদি তাজ্জব বনে উঠে এলো। সোহার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি বলছো, কি বলছো সোহা? আমার সন্তান বোঝা হবে কেন আমার? এই তুমি কি করেছো? ওকে কি মেরে ফেলেছো? কথা বলো দয়া করে। আমি কাল জানলাম, ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু দেখলাম আপনার টাকা নেই। অতিরিক্ত এক পিঁপড়েও যদি আপনার চিনির দানা নিয়ে যায়, তবে আপনার সংসারে চেয়ে চায়ের মিষ্টতা কমে যাবে। ছোট বাচ্চা, বোঝেনি তো কত খরচ। এদের দুধ থেকে নিয়ে সবই খরচ, জামা কাপড় অতিরিক্ত খরচ। ডাইপার না হয়ে কাঁথা দিয়ে সরিয়ে নিতাম। 6 মাস যেতেই বাড়তি খরচ। তা বাদ দিন, এই যে পেটে থাকতেই খরচ শুরু হতো। ভালো মন্দ খাওয়া, ডাক্তার খাওয়া, খরচ কত। আবার বড় হলে একে স্কুলে, সে খরচ ও আরেক। চিপস চকলেট সহ কত আবদার থাকতো তার মেহেদি। সংসার চলে টান টান করে। বাচ্চার খরচ কোথা থেকে আসবে? কত টাকা খরচের চেয়ে অ্যাবর্শনের টাকা খরচ বুদ্ধিমানের কাজ। ঠিক বলিনি? আর ভাবলাম যেহেতু অ্যাবর্শন করাই বড় হাসপাতালেই করাই, ও আচ্ছা, আপনি কি টাকা নিয়ে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা নেই, বিল পে করা সব আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আপনার খরচ না, পেটের সন্তান আপনার হলেও তাকে মারার খরচ তার মাই দেবে। মেহেদির ওর মুখের দিকে তাকিয়ে রইল, তার ভাষা নেই। শব্দভাণ্ডার শূন্য। মেহেদি অবাক স্বরে শুধু বলে, আমি কি এত বড় শাস্তির যোগ্য সোহা? সোহা ভাবলেশীন, সে গুনগুন করে গান ধরেছে, হানি বানি কি খাবে? মজা খাবে? তৌসিফ বউকে আজ হাঁটাচলা করতে দিচ্ছে না। সে জানে বউ অসুস্থ, ক্লান্ত তার বদন। তৌসিফ ওকে নিয়ে এলো সিডনির এক লোকাল রেস্টুরেন্টে। ওরা ঢুকলো মাত্রই কয়েকজন লোক এগিয়ে এলো। এগুলো বিদেশি। অবাক করার বিষয়, তৌসিফ সবাইকে চেনে এবং তারা বন্ধু। তৌসিফ এসেছে শোনা মাত্রই দাওয়াত দিয়েছে। তৌসিফ বসেও ভেতরে ঢুকে। সবার স্ত্রী ভেতরের দিকে। পৌষকে তারা নিজেদের কাছে টেনে নিল। তৌসিফ চোখে ভরসা দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ডোন্ট বোদার হার মাচ। ও ধরে মুচকি হাসে। ব্যাস। পৌষকে ঘিরে তাদের বিস্তৃত আলোচনা। তারা পৌষ থেকে জেনেছে কিভাবে বিয়ে হলো, কিভাবে প্রেম হলো। পৌষের বলতে মন চাইলো অনেক কিছু। তার মুখ নিষ্পিস করছে, কিন্তু আফসোস বলতে পারছে না। মনে মনে গান গাইল পৌষ। পীড়িত করেছে যেজন জানে সে পীড়িতের কি বেদনা। তৌসিফকে বিয়ে করার প্রথম প্রথম এই বেদনাই পেয়েছে পৌষ। আহা, পৌষ শিহরিত হয়। পৌষ তাদের সাথে ভালোই আলোচনা চালায়। মিষ্টি মিষ্টি স্বভাবজাত কথা বলে। ওদের মাঝখান থেকে একজন বলে উঠল,
পিয়ার সাথে দেখা হলো এখানে। ও তো সিডনিতেই থাকে। পৌষ আসলে বোঝে না, পিয়া নামের কাউকেও চেনে না। পৌষের মুখ দেখে মেয়েটা পুনরায় বলল, কি হলো পৌষ, বললে না? চিনি না তো। আরেকজনকে থামিয়ে বলল, কেউ না, বাদ দাও। প্রথম মেয়েটি থামলো না, সে জানতে উৎসুক। এই তৌসিফকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তৌসিফ বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই হ্যাংলা পাতলা মেয়ের মাঝে সে পেলটা কি? তাই সে বলে উঠল, আরে কেউ না কেন, পিয়াসীকেই তো পৌষে চেনেই। ও জানে যে তৌসিফ বিবাহিত ছিল। এতটুকু বলেই থামলো ওরা। পৌষের টনক নড়ল অল্প। তৌসিফের আগের বইয়ের নাম প্রেয়াসী। এটা আদৌ তো পৌষ জানতো কিনা এটা নিজেই বুঝতে পারছে না। তারা বলাতে শুধু বুঝলো কার সাথে বলেছে, কার কথা বলেছে। পৌষ জানে তৌসিফের দ্বিতীয় বউ সে, কিন্তু এই মুহূর্তে তার ভালো লাগে না কথাটা, একদমই না। সোজা উঠে যেতে নিলেই তার হাত ধরে বসিয়ে দিল মেয়েটা। হাসতে হাসতে বিষয়টা হালকা করে চালিয়ে গেল। ভিন্ন আলাপ, কিন্তু আশ্চর্য, পৌষের ভালো লাগছে না। এতে তার রাগ ঘা দপদপ করে বেড়েছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতেই পৌষ তৌসিফের বাহু খামচে ধরল। তৌসিফ নিচের গলার মাফলারটা খুলে পৌষের নাকসহ মুখে পেঁচিয়ে দিল। ফোন হাতে নিয়ে শক্ত কণ্ঠে ড্রাইভারকে ধমকে গাড়ি নিয়ে আসতে বলা মাত্রই পৌষ মুখের থেকে মাফলার সরাই। নাসারন্ত্রে ধাক্কা খেলো তৌসিফ তৌসিফ গন্ধ। পৌষ নাকটা পুনরায় মাফলারে ঠেকায়, শুকে নেয় যতটুকু পারা যায়। যদিও তৌসিফকে সে বিনা কারণে কাঠ করায় দাঁড় করায় বলে গন্ধ গন্ধ, কিন্তু সত্যি তো এটাই যে তৌসিফ এক ঘ্রাণময় পুরুষ। তার পুরুষালে ঘ্রাণে পৌষ মাতাল বনে যায়। মানুষের শরীরে গন্ধ হয় ভিন্নতর, তৌসিফের পারফিউমের ঘ্রাণটাও ভিন্ন। পৌষের ভালো লাগে, চোখ বুজে তা অনুভব করে ও। তৌসিফের হাতটা ধরতেই তৌসিফ তাকালো ওর দিকে। পৌষের নাক খোলা রেখে চোখ রাগ দেখিয়ে যেই না নাক টানবে অমনি পৌষ বলে উঠল, এখন হোটেলেই যায় না, একটু হাঁটি, আপনি আর আমি হাঁটবো, ঘুরবো, প্রেম করব। ফোনটা তৌসিফ কেটে দিল। ফটাফট আঙ্গুল চালিয়ে কিছু টাইপ করে ফেললো। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পৌষকে টেনে নিল নিজের কাছে। চোখের দিকে তাকাতেই পৌষ দৃষ্টি নামায় আলগোছে তৌসিফ কাছে টানে। পৌষ তৌসিফকে জড়িয়ে ধরে। খোলা রাস্তায় তখন মানুষজন খুবই কম। চারিপাশে ঝলমলে আলো। পুরো অস্ট্রেলিয়া তখন সেজেছে নতুন রঙে। বছর বিদায় হয় আর বেশি দিন বাকি নেই। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে করতে মুখিয়ে আছে সকলে। পুরাতনকে মনে রাখতে নেই, আর যদি সেই পুরাতন হয় জ্বালাময়, জঘন্য এবং কষ্টদায়ক, তাহলে সেই পুরাতন মনে পুষে নিজে জ্বালায় প্রশ্নই ওঠে না। পুরাতন মানেই তাকে বিদায় করা, নতুনকে আঁকড়ে ধরো। এখানে অবশ্য ভিন্ন মত আছে, থাকাটাই যথার্থ। মানুষ ভিন্ন, এক মনে যুক্তি ভিন্ন হবেই। পৌষ পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হলো। তৌসিফ ওর নিয়ত বুঝল না, তবুও কোমর জড়িয়ে একটু উঁচুতে তুলে দিল। পৌষ দুই হাতে তৌসিফের গলা জড়িয়ে দাড়ি ভর্তি গালের নিচে কাল ঘেঁষে দিল। তৌসিফ চোখ বুঝে নিল। পৌষ তখন আদর করতে ব্যস্ত। তৌসিফ এক ঢোক কিনল। পৌষের প্রশস্ত কপালে চুমু দিয়ে এক হাত দিয়ে আরেক গালে ঠোঁট ছোঁয়া দিল। অতি ঠান্ডায় উষ্ণ আলিঙ্গন। তৌসিফ পৌষের দেহটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হালকা স্বরে বলে উঠল, এখানে রুমের ব্যবস্থা করব? হুম, তাহলে এভাবেই থাকবো। রাস্তায় টাহানি ট্রাই টু। তৌসিফ এত অল্পে বেসামাল হবে কে জানতো। পৌষ আদর থামালো। গালে ছোটখাটো একটা কামড় দিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, নামান। তৌসিফ চোখের পলকে ঝাপটা দিল কয়েকবার, অসন্তোষ গলায় বলল, এটা কি ছিল? আদর ছিল। ব্যাস এতটুকুই? এতটুকুই। আর পাবো না? এখন না। তাহলে কখন? তৌসিফ বড় উতলা হচ্ছে, হওয়ারই কথা। বউ মাত্র তাকে আদর করেছে একটু, এখন তার মনটা আদর আদর করছে। এই করাটাও স্বাভাবিক। পৌষ উত্তরে বলল, রাতে। তৌসিফ ফট করে পৌষকে নামালো। এদিক ওদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বলল, দেখো চারিপাশে অন্ধকার, রাত 12টা বাজে। আর রাত হোক, এখন বলবো। নো ওয়ে হানি। পৌষ ঝট করে হাত ছড়ালো। দারাজ গলায় বলে উঠল, 100 ওয়ে হানি জামাই। বুড়ো জামাই বলে কি আমি প্রেম করব না? এতক্ষণ আমাকে বুইড়া বেটিদের মাঝে বসিয়ে রেখেছিলেন, এখন ঘুরবেন আমাকে নিয়ে। আর হ্যাঁ, খবরদার, যদি কুর্তা মার্কা বেটিদের কাছে আমাকে আরেকবার এনেছেন তো, ফালতু সব। আমার সংসারে নজর দেয়, ওদের চোখ দিয়ে গুটি বানিয়ে খেলবো আমি, একদম কাঁটা চামচ দিয়ে তুলে নেব। চিনি না আমাকে। তৌসিফ অসহায়ভাবে তাকালো। কি হলো? হঠাৎ রোমান্টিক মুডে থাকা বউটা খেপলো কেন? এতক্ষণ তো ভালোই ছিল। পৌষের হাতটা ধরে তৌসিফ জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে? বলেছে। কি বলেছে? রাতে বলবো। ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। পৌষের হাত ধরে টেনে নিয়ে নিজের কাছে। দুজন হাঁটা ধরে গন্তব্যহীন। সিডনি শহর তখন আলোকিত, বোঝা দেয় এখন রাত। তার মধ্যে এক সমবয়সী দাম্পত্য হাঁটছে। মেয়েরা রাগ করে সামনে যেতেই পুরুষরা কিছু দৌড়ালো। এগিয়ে এসে হাত ধরে টান দিতেই মেয়েটা রাগ পড়ে গেল। তাদের ছোটাছুটি চলল এতক্ষণ। হাসি শব্দে আশেপাশে দুই একজন তাকালো অবশ্য, অথচ বেখবর দুজন মেতে আছে প্রেমে। তারা সিডনির ঠান্ডার মাঝে উৎসব খুঁজে নিয়েছে, একদম নিজের মতো। ক্লান্ত পোষ দেখলো মোটামুটি জোয়ান একজন মহিলা বেলুন বিক্রি করছেন। তার থেকে একজোড়া করে কিনে বেঁধে আকাশে উড়ে দিচ্ছে কেউ কেউ। তাদের মতো
এই দুটো হলো একজোড়া প্রেমের জুটি। বেলুনগুলো ঝলমল করে। পৌষ সেই বারবার দৃষ্টি দিয়ে দেখতেই পেছন থেকে ওর কোমর ধরে জড়িয়ে ধরে তৌসিফ। নিজের কাছে নিয়ে উঁচু করে হাঁটা দিতেই পৌষ হাসলো। আজ সারাদিন তৌসিফ তাকে হাঁটতে দেয়নি ততটা। তার আড়ালে করা এসব যত্নে পৌষের ভালোবাসা বাড়ে, হাজার গুণ বাড়ে। শত শত তারা যেমন আকাশে রাজত্ব করে, ঠিক সেভাবেই তৌসিফের বুকে রাজত্ব করে পৌষ। সবটা তার। এই তৌসিফ তালুকদার তার নিজের রাজত্ব যখন রাজাই আমরা, তখন ফাঁকা তীরে কেউ মারে না। পৌষ অতটাও বোকা না। সে হাজার বোকা হলেও তৌসিফের ভালোবাসা চিনতে তার ভুল হয়নি। এই ভালোবাসা কেউ না বুঝে, পাগলও বোঝে। তৌসিফ হাসলো। তৌসিফ লোকটার কাছে যতটুকু ছিল সবটুকু বেলুন নিয়ে পৌষের হাতে দিল। পৌষ আস্তে আস্তে বলল, এত কেন? দুটো তুমি আমি, বাকিগুলো আমাদের বুয়ারা। এতগুলো? হ্যাঁ তো। এতগুলো না, ব্যাটা বলে কি, মরে যাবো আমি। পৌষ বেলুন হাতে ব্রিজে ছুটল। তৌসিফ এক পলক তাকিয়ে হাসতে হাসতে টাকা দিল মহিলাটাকে। মহিলাটা হাসি মুখে তাকে সুন্দরতম রাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তৌসিফ বুকে হাত কচে তাকালো। ব্রিজটা ছোট, অপর পাশ থেকে দৌড়ে এলো তৌসিফ। তার মতো একটা পুরুষকে হয়তো এসব মানায় না, কিন্তু একজন প্রেমিক পুরুষ সবটা মানায়, সবটা। হঠাৎ সামনে থেকে তৌসিফকে আসতে দেখে পৌষ থামল না। তার পা চলমান। দুজনে দ্রুতই নাগাল পেল দুজনকে। হাঁপাতে হাঁপাতে তৌসিফ জড়িয়ে ধরল পৌষকে। দুজনের মুখ থেকে আফ বেরোচ্ছে। অতি শীঘ্রই পৌষের দেহ আঁকড়ে ধরে দুটো ওষ্ঠধর একত্রিত হলো। মাঝ ব্রিজ থেকে তখন উড়ে গেল 14টি বেলুন। পৌষ হাত ধরে তৌসিফের পিঠ জড়িয়ে ধরল। দিয়ে পানি পড়ল সমাল তালে। জানা নেই কেন, কিন্তু এই চোখ দুটো কাঁদে, হোক অতি খুশিতে বা অতি দুঃখে। বাড়িতে আসার পর থেকে সোহার ব্যবহার বদলে গেল। মেয়েটি পাথর হয়ে আছে। তার জীবনে এমন পরিস্থিতি কখনো আসেনি। রাস্তায় সোহা গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছে। গাড়ি করেই তারা বাড়ি ফিরেছে। মিষ্টিগুলো মেহেদি ভিতরে এনে টেবিলে রাখতে ওর মা বেরিয়ে এলো। সকাল সকাল কোথায় বেরিয়েছিল জিজ্ঞেস করতেই সোহা হাসি মুখে বলল, হাসপাতালে। চিন্তিত হয়ে শাশুড়ি জিজ্ঞেস করলো, হাই হাই, হাসপাতালে কেন গিয়েছিলে? ঠিক আছে দুজন? মেহেদি বাবা কি হয়েছে? সোহা শাশুড়িকে জড়িয়ে ধরলো, কানে কানে বলল, দাদি হচ্ছেন আপনি। সোহা সরে ছেড়ে আসতে চাইছিল, কিন্তু পারল না। ও শাশুড়ি জড়িয়ে রাখলো। মধ্যবয়স্ক নারীটি কেঁদেও ফেলল। তার একমাত্র সন্তান মেহেদি, কষ্টের সংসারের একমাত্র পুত্র সে। তার সন্তান আসবে ভাবতেই আবেগী হলেন তিনি। সোহার কপালে চুমু খেয়ে শুক্রিয়া আদায় করে মেহেদির পাশে ওকে জড়িয়ে ধরতেই খেয়াল করলো মেহেদি কাঁপছে। ওর মা হেসে ফেললেন, বললেন, দেখলে বৌমা আমার ছেলে বাবা হওয়ার খুশিতে কিভাবে কাঁপছে। এই মেহেদি, আব্বা আমার, কেন কাঁদছিস? পাগল, খুশির কথায় কাঁদতে নেই। মেহেদি মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওর ফুপানো কানে এলো সোহার। সোহা মেহেদির অপর পাশে বসে কাঁধে হাত রাখলো। মেহেদির মা কপাল কুঁচকে নিলেন, অসন্তুষ্ট গলায় বললেন, এভাবে কেউ কাঁদে? মেহেদি, বাবা হচ্ছিস না এখন? সোহা ঢোক গিলে সামলে নিল, বলল, আম্মা আসলে ডাক্তার প্রথমে একটু ভুলভাল বলেছিল তো, তাই হয়তো এখনো ভয় পাচ্ছেন উনি। সে কি, এই ডাক্তার দেখেও না। আর তাহলে মেহেদি ছাড়, তোর বাবাকে বলি, আত্মীয় স্বজনদের ফোন দিতে হবে তো। আর বোকা, তুই 5 কেজি মিষ্টি কেন এনেছিস? এতে হবে? আমি পুরো মহল্লায় দেব। দাঁড়া, টাকা নিয়ে আসি। বলতে বলতে উঠে গিয়ে কয়েকটা ভাঁজ করা নোট নিয়ে এলেন উনি। দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন সময়ের জমানো টাকা। সোহা পুনরায় ঢোক গিল। সে কি বেশি কঠোর হয়েছিল? মেহেদির শরীর তখনও কাঁপছে। ওর মা এবার বিরক্তি হয়ে স্বামীকে ফোন দিলেন। বাসার পাশে থাকায় শ্বশুর তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাকে খুশি খবর দিয়ে টাকাগুলো হাতে গুঁজে দিয়ে শাশুড়ি পাঠালেন মিষ্টি আনতে। সোহা কঠিন কথা বলবে ভেবেছিল, তাই তো দামি মিষ্টি এনেছিল। সোহা ধরল না সেগুলো। ও খেলে শ্বশুরের আনা কম দামি সাদা মিষ্টি। শাশুড়ি মিষ্টি ভাট করছেন। আশেপাশে কয়েকজন চাচি এসেছেন। তারা নানান কথা বলেছেন সোহাকে। সোহা দেখল মেহেদি একইভাবে বসে আছে। শাশুড়ির আনারের রস এনে সোহার হাতে দিয়ে বলল, এক টোকে গিলে নাও তো বৌমা। আর এই মেহেদি ঘরে যা, ওকে নিয়ে একটু শুয়ে থাকুক। মেহেদি উঠে দাঁড়ানোর সুযোগ পায় না, শক্তি হয় না। সোহা ওর হাত ধরে শক্ত করে মেহেদি উঠে দাঁড়ায়। সোহার সাথে রুমে যায়। সোহা দরজা আটকে এলো। নিজের করা আচরণটা তার কাছে তখন ঠিক লাগলেও এখন ভুল লাগছে। সে ভালোবাসে মেহেদিকে। একইভাবে মিনুটাকেও নিজের হাতে পেলেছে। এই কলিজার টুকরো একটা মিনু। হয়তো ভালো শিক্ষা দিতে পারেনি ততটা, কিন্তু সোহা ভালোবাসে ওকে নিজ সন্তানের মতো। মেহেদির পাশে বসে সোহা। ওর হাতটা ধরতেই মেহেদি চোখ তুলে তাকালো। লাল একজোড়া চোখ। সোহা ভরকালো। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে মেহেদি ফ্যাচ ফ্যাচ গলায় বলল, কত টাকা লাগবে সোহা? সোহা ঢোক গিলার আর সুযোগ পেল না। ওর বুক কাঁপছে। কিসের টাকার কথা বলছে মেহেদি? ওকে ছেড়ে দিবে নাকি? তালাকের টাকার কথা বলছে? সেটা তো পরিশোধ করা তাহলে। অযাচিত সব ভাবছে সোহা। মেহেদি পুনরায় জিজ্ঞেস করলো। সোহা ভীতুস্বরে বলে, কিসের টাকা? বাচ্চা পালতে কত টাকা লাগে? মেহেদি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আমি বুঝেছি তো সোহা, শোনা লাগবে না আর। আমি বুঝেছি। আচ্ছা শোনো, এখানে তো 2 রুম,
1 মাস সময় দাও না হয়। আচ্ছা 2 মাস দেওয়া যাবে? একটু সময় লাগবে মনে হয়। 3 রুমের বাসা নিতে হবে। মিনু থাকবে কোথায়? ওর জন্য 1 রুম। সুহা আমি টাকা কামিয়ে নেব, তুমি চিন্তা করো না। তুমি নিশ্চিত থাকো, সামনের মাসে বড় ফ্ল্যাট নেব। তোমাকে সব দিব। কি কি লাগবে আমাকে বলবে। ওদের কথা শেষ হলো না, দরজায় খটখট শব্দ হলো। সোহা কান্না চাপিয়ে ধরেন। ও শুধু ভয় দেখাতে চেয়েছিল, ভালোবাসার লোভ দেখিয়ে মেয়েটিকে আঁকড়ে ধরেছে ও। চায়নি পূর্বের মতো মন ভাঙতে, কিন্তু মেহেদি যে এতটা কষ্ট পাবে তা সোহা বুঝতে পারেনি। সোহার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সোহা কাঁদতে পারল না। মানুষজন দিয়ে বাড়ি ভরা, শুধু ফাঁকে গায়ের জ্যাকেট জড়িয়ে মাফলারে মুখ পেঁচিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা ভয় পেল তখন যখন রাতেও ফিরল না মেহেদি। রাত 3টে নাগাদ হোটেল রুমে ঢুকে তৌসি পৌষকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজে টুকটাক খাবার অর্ডার দিল। পৌষের যে ক্ষুধা লেগেছে এটা তার জানা। পৌষ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো, তাড়াতাড়ি তৌসিফ ওকে বিছানায় তুলল। দাঁত চেপে তৌসিফ এক ধমক দিল। পৌষ কেঁপে যায়, মাথা ঢোকায় কম্পিউটারের ভেতরে। তৌসিফ রাগী কণ্ঠে বলে, এই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে কেন হাত মুখ ধুয়েছ? গরম পানি নেই? কথা শোনো না তুমি। এত ঘাটতারামি করলে দেখবে কি করি। বলতে বলতে হিটারটা পৌষের কাছাকাছি এনে রাখলো। নিজেও ফ্রেশ হয়ে আসতেই দেখলো পৌষ এখনো ওভাবে শুয়ে আছে। তৌসিফ এত টানলেও ও উঠবে না। না পেরে কম্পিউটার সহ ওকে জড়িয়ে ধরে তৌসিফ হাসতে হাসতে বলে, এই বউ সরি তো, ওঠো। না। কেন? বকেছেন। মাপ চাইছি, খাবে না? না, ছাড়ো না আমাকে। তৌসিফ ছাড়ে না, পৌষকে বের করে নেয়। মুখের সামনে খাবার নিলে যখন তারামি শুরু করলো, তখন তৌসিফ আচমকা ওর কানে কানে কিছু বলল। পৌষ মাথা নামিয়ে নিল। তৌসিফ মুখে খাবার দিতে খেয়েও নিল। তৌসিফ হাসি থামিয়ে একসময় জিজ্ঞেস করেন, এত ভাবো আমার কথা? ভালোবাসি তো। তৌসিফ কারো দৃষ্টি ফেলে তাকালো, সময় করালো। তাদের হানিমুনের 3য় রাত সার্থক করলো তৌসিফ, যাতে যথাযথ আবেদন রাখলো পৌষ। রাত তখন শেষের দিকে। তখন নিবু নিবু চোখে তৌসিফের বুকে থাকা পৌষ বলে উঠল, এত দেশ থাকতে অস্ট্রেলিয়ায় কেন এলেন হানিমুনে? ওর চুলে হাত বুলিয়ে তৌসিফ বলল, বিশেষ কারণে। কাউকে দেখাতে? কাকে? আমি কি জানি। পৌষ ঘুমিয়ে গেল। তৌসিফ কপাল কুঁচকে নিল, পৌষকে আরেকটু বুকে তুলে নিল। মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে তখন মৃদু মৃদু বাতাস, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। তৌসিফ কফি নিতে একটা ফরচুনে ঢোকা মাত্রই পৌষের সামনে আগমন ঘটে এক নারীর। পৌষ তার চেহারায় খেয়াল করেনি। হঠাৎ সামনে এসে দাঁড়াতেই পৌষ চোখ তুলে তাকালো। বারবার বরাবর দাঁড়িয়ে সুন্দরী এক রমণী। কপাল কুঁচকে পৌষ সরে যেতে নিলেই নারীটি বাংলায় বলল, কেমন আছো পৌষ? অবাক হয় পৌষ। এই ভিনদেশের মাটিতে তাকে পৌষ বলে কে রাখবে? ওর অবাকতা দেখে নারীটি সামান্য হাসলো, বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা। আমি কিন্তু তোমার সম্পর্কে আরও জানি। তুমি তৌসিফের ওয়াইফ, আর সে তোমাকে খুবই আদর যত্নে রাখে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই আদর যত্ন কিন্তু সে আরও অনেকেই করেছে। সেসব গুরুত্বপূর্ণ না, তবে তোমার বুঝতে হবে সে কিন্তু কাজের মেয়েদেরও একইভাবে আদর করে। তুমি কি বুঝতে পারছো না? পৌষ, আমি কিন্তু তোমাকে খুব করে চিনি। তাই পুরুষের শরীরের ঘ্রাণ খুব কাছ থেকে নিয়েছি আমি। হয়তো আরও কিছু নারীও নিয়েছে। পিউ। তৌসিফের কণ্ঠে আচমকা এইটাকে দুজন নারী একসাথে চমকালো। পিয়াসী ভাবেনি তৌসিফ এত তাড়াতাড়ি ফিরতে আসবে, কারণ কফের কাউন্টারে অনেক ভিড়। তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে আসা মাত্রই পৌষ ঠান্ডা গলায় প্রশ্ন করল, আপনি বাদে আর কোন নারীর সাথে তার সম্পর্ক আছে? পিয়াসী ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফের দিকে তাকাতেই দেখল তৌসিফ তাকে খেয়ে ফেলবে ঠিক অমনভাবেই দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসী হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। আর তুই কি জানিস? আচমকা পৌষের গলার স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসী রাগি দৃষ্টি ফেলে বলল, বেয়াদব তুমি, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পাটকানি দিব, এমনি ভাটকে লেগে যাবে। তৌসিফ এগিয়ে আসতে আসতে পিয়াসী বলে উঠল, কত নারী নিয়ে তৌসিফের বদনাম জানো? সোহাকে নিশ্চিত চেনো? বাকিটা শোনার অপেক্ষা পোষ করলো না, ও হামড়ে পড়েছে পিয়াসীর ওপরে। পিয়াসীর রং করা চুলগুলো টেনে ধরে গালে বুকে আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, কুত্তি, তুই চিনিস আমাকে? আমার সংসারে আগুন লাগাস? তোর চুল ছিঁড়ে শাক খাবো আমি। শালি, আমার সংসারে আগুন লাগাতে চাই, তোর মুখ ভেঙে দেবো আমি। মানুষজন জড়ো হতে লাগলো না। তৌসিফ এক তাড়াতাড়ি পৌষকে ধরলো, পেছন থেকে ধরেও সরাতে পারছে না। পৌষের যেন শক্তি বৃদ্ধি পেলেও হঠাৎ পিয়াসের চুলও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়ালো। পিয়াসের যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্রই পিয়াসীকে সুযোগ না দিয়ে তৌসিফের গার্ডদের বলল পিয়াসীকে সরাতে, অতঃপর পৌষকে থামালো। পৌষ সমান তালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়েই যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পৌষ ঝটকা মারে, সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুসতে ফুসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা তপতপ করছে। তৌসিফকে কেউ কিছু বলার সুযোগও দিচ্ছে না। তৌসিফ হাত শক্ত করে ধরলো এবার। নিজেও রাগ দেখিয়ে বলল, হয়েছে? কেন, কষ্ট লাগলো বুঝি? পৌষটা এখন বাসায় যাব। ওকে ফাইন, হোটেলে ব্যাক করছি।
হোটেলে ফোটেলে না, সোজা বাসায় যাব এখন। এক্ষুনি দেশে ফিরবো। এই কেন এনেছেন আমাকে? পুরাতন বউকে চালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুলল। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পৌষ গাড়িতে দাঁড়ালো, দূরত্ব রাখলো। হোটেল রুমে পৌঁছে ও নিজের লাগেজ গোছাচ্ছে। তৌসিফ হাজার বোঝালেও বুঝ মানতে নারাজ। তৌসিফ ওর বাহু ধরে নিজের কাছে টানলো, 2 বাহু চেপে ধরে বলল, এখানে আনছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে, বাল আছে এখানে। পৌষরাত মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা আমার আছে। ওই বাল আমার সংসারে আগুন লাগায়। ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে দেখাতে এখানে এসেছেন আপনি। এই, ও আপনাকে ছাড়লো কেন? সোহার জন্য? এত এত প্রেম থাকে বলেননি সোহার সাথে মনের সম্পর্ক? ও সরি, বন্ধু না সোহা, এর মানে কি? পুরো এলাকা বলে। কেন বলে এটা? পিউ কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়াতেই আসতে হলো? কেন পরিষ্কার করেননি সোহা কে হয় আপনার? আর পিয়াসি কেন বললো বিভিন্ন নারী? কয় বউ আপনার নাকি বিয়ে ছাড়াই? আর কিছু বলার আগেই পৌষের ডান গালে দানবী একটা চড় পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পৌষ। তৌসিফের চোখ দুটো তখন টকটকে লাল দেখাচ্ছে। পৌষ তার সহজে উঠল না। উঠলে নিয়ন্ত্রণ থাকে না তৌসিফ। তার শিরা উপশিরা তখন দপদপ করে চলছে। পৌষ দমে চায়নি, বরং তেজে গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন? উত্তর আজ দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারী সঙ্গ আছে আমার তো জানা দরকার। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরে হিসিয়ে শুধু বলল, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজায় সবগুলো লক অ্যাক্টিভ করে দিল। পৌষ চাচালো গলায় বলল, এখনই দেশে যাব আমি, থাকবো না এখানে। ব্যবস্থা করছি। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহার প্রশ্নের উত্তর করে না মেহেদি। সো আবার বলে উঠল, কথা বলুন মেহেদি, আজ সপ্তাহখানিক ধরে রাতে কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদি, আপনি কি খারাপ কোনো কাজে জড়াচ্ছেন? মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকি আসলো। গোসল করে এসেছে মাত্র, চুলগুলো মুছে খাটে বসে বললাম, সামনের মাসেই 3 রুমের ফ্ল্যাট নিব আমরা সোহা, মিনুকে এনে রাখবো। আচ্ছা এক কাজ করি, রাতে তো আমি বাসায় থাকি না, মিনুকে এনে রাখো, তোমার সাথে এখানে থাকলো। সকালে বাসায় ফিরে আমি মায়ের রুমে থাকবো নে। সোহা আর সহ্য করতে পারলো না, মেহেদির হাতটা ধরে আতঙ্কিত গলায় বলল, কি বলছেন মেহেদি? আপনি এমন ছিলেন না। আমি তো বারবার বলছি, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছিলাম, এত হিসেবে হতে নেই, খরচ তো হয়ই। আমার টাকা আছে, আমার সম্পদ, যা আমাকে দেওয়া হয়েছে তা আপনি নিন। কেন নেব? কি আজব কথা মেহেদি, বউ হই আপনার। আচ্ছা, তুমি সব বাবুকে দিও, আমার লাগবে না। বলুন রাতে কোথায় থাকেন? সত্যি বলছি, আরেকটা বিয়ে করিনি। মেহেদি হাসলো। সোহা বিরক্তি হয়ে ওর হাত চেপে ধরতেই কপাল কুচকায় মেহেদি। সোহা তাকালো মেহেদির হাতের দিকে, ও তাকিয়ে রইল, শুধু হাঁ করে তাকিয়েই রইল। সুন্দর একজন শিক্ষকের কলম ধরা হাতটা কাটাছিড়া হয়ে আছে, চামড়া ছিলে আছে কিছু জায়গায়। সোহার চোখে গরম পানির ফোঁটা পড়ল মেহেদির ক্ষত বিক্ষত হাতে। জ্বলে উঠল সেই হাত। সোহা তখনও দেখছে, এই কোন শিক্ষকের হাত না, এটা একটা দিনমজুরের হাত। না জানি কত কত ইটার রাস্তা বস্তা টেনেছে এই হাত। সোহা কি মনে করে হঠাৎ মেহেদির শার্টের বোতাম খুলল। গা থেকে শার্ট সরাতেই দেখলো তার সুন্দর পরিপক্ক আর দুটো সন্তান তোলার বদলে তুলেছে ভারী কিছু বস্তু। সোহা হাউমাউ করে কেঁদে উঠল হঠাৎ, ধপ করে বসে পড়ল মেহেদির পায়ে। মেহেদি ওকে বুকে নিতে চাইলেও পারল না। সোহা আহাজারি করে উঠল। দরজায় শাশুড়ি ধাক্কাচ্ছে, কি হয়েছে জানতে। কেউ খোলে না। সোহা চিৎকার করে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমাকে ত্যাগ করুন মেহেদি, আপনার সুখ সব নষ্ট করে দেব আমি।